দেখো, সবার আগে যেটা এখানে দেওয়া যে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে সেই বিষয় অনুযায়ী পরপর নোটটা সাজানো। ফার্স্ট যে বিষয়টা পড়তে হবে আমাদের, যে টিচিং এর কনসেপ্ট কি, তার অবজেক্টিভ কি, লেভেল অফ টিচিং কি। তার লেভেল অফ টিচিং এর মধ্যে আরো তিনটে আছে: মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেক্টিভ, আর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক্স রিকোয়ারমেন্ট। এই বিষয়গুলো আমি আর পরপর বলছি না, আমি কতদিন অলরেডি বুঝিয়েছি। মোদ্দা কথা যে কোন সিলেবাস অনুযায়ী যে বিষয়গুলো দেওয়া সেখানে পুরো পরপর সাজানো। এবার আমাদের ফার্স্ট যে সাব ইউনিট, অর্থাৎ কনসেপ্ট, অবজেক্টিভ, লেভেল, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্ট, অর্থাৎ টিচিং এর যে বেসিক রিকোয়ারমেন্ট সেগুলো আমরা দেখব। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ টিচিং। কনসেপ্ট অফ টিচিং কি, অর্থাৎ ধরো টিচিং তো একটা শব্দ, ঠিক আছে, এই টিচিং শব্দটার মধ্যে দিয়ে কি বোঝানো হয়? প্রশ্ন আসে এখান থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে। টিচিং ইজ টিচিং ইজ দ্য প্রসেস অফ ফ্যাসিলিটেটিং লার্নিং, অ্যাকোয়ারিং নলেজ, স্কিল, ভ্যালুস, বিলিভড। কি হলো? আচ্ছা, তারপরে কি তোমার কোথায় ছিলাম আর কি, হ্যাঁ, ভ্যালুস, তারপরে বিলিভ অ্যান্ড হ্যাবিটস। ইট ইনভলভস এ কম্বিনেশন অফ instruction, guidance, and support to help learners achieve educational goal. Effective teaching requires understanding learners' needs, designing appropriate instructional strategy, and assessing learners' progress. তো এই যে গোটা জায়গাটাতে আমরা আলটিমেট যে বিষয়টা দেখলাম বা যে বিষয়টা দেখার চেষ্টা করলাম, যে টিচিং এর মধ্যে দিয়ে কি হয় না, আমরা কোনো কিছু শিখি, ঠিক আছে, আমরা কোনো নলেজ অ্যাকোয়ার করি, আমরা কোনো স্কিল ডেভেলপ করি, আমাদের নিজেদের ভ্যালুগুলো আমরা বুঝতে শিখি যে কোনটা ভালো কোনটা মন্দ, আমাদের বিশ্বাস কোনো বিষয়ের প্রতি প্রতিস্থাপিত হয়, ঠিক আছে, আমাদের হ্যাবিট চেঞ্জ হয়। এইগুলো কিন্তু টিচিং এর মধ্যে দিয়ে হয়। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে তোমরা। ধরো তোমরা প্রাইমারি স্কুল বা কেজিতে টেজিতে বা হাই স্কুলে যখন পড়েছো, তোমাদের সাথে এমন এক আধজন নিশ্চয়ই পড়েছে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, যাদেরকে আমরা টিচিং অ্যাপটিটিউডের ভাষায় বা হায়ার এডুকেশনের ভাষায় ড্রপ আউট স্টুডেন্ট বলি। এরকম ড্রপ আউট স্টুডেন্ট আশা করি আছে। তো এই যে ড্রপ আউট স্টুডেন্ট যারা, এবং তোমরা ধরো একটা জায়গা পর্যন্ত এসছো, তোমাদের দুজনের অ্যাটিটিউড, বিহেভিয়ার, বিলিভস, ভ্যালু, স্কিল সব দিক থেকে কিন্তু ফার ডিফারেন্স। কেন? বিকজ অফ ইয়োর নলেজ। তোমার এই নলেজটা কিভাবে অ্যাকোয়ার হচ্ছে? বিকজ অফ টিচিং। কোনো না কোনো টিচিং এর মারফত কিন্তু তোমার এই নলেজটা অ্যাকোয়ার হচ্ছে। সেটা তোমার বাবা মায়ের মারফতও হতে পারে, বা পাড়ার কোনো তোমার গণ্যমান্য ব্যক্তির মারফতে হতে পারে, অর্থাৎ যে টিচিংটা দিচ্ছে তার মারফতে এই কাজটা হচ্ছে। নেক্সট আমরা চলে আসছি যেখানে, যে এই যে টিচিং, এই টিচিং এর অবজেক্টিভ কি, অর্থাৎ টিচিং এর উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যের উপর ভিত্তি করে টিচিংটা করানো হয়। দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ টিচিং ইনক্লুডস, অর্থাৎ টিচিং এর যে প্রাইমারি বা মুখ্য যে তোমার উদ্দেশ্যটা রয়েছে তার মধ্যে রয়েছে নলেজ অ্যাকুইজিশন। অর্থাৎ ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, তো এর মুখ্য উদ্দেশ্য কি, যে তো যাতে তোমরা পড়াটা শোনো, তোমাদের যাতে জ্ঞান বাড়ে, এবং জ্ঞান বাড়ার পর যাতে তোমরা নেটটা পাস করো, তাই তো? তো এই জ্ঞানটা যখন বাড়ছে, তার মধ্যে চলে আসছে যে হেল্পিং স্টুডেন্ট গেইন ফ্যাকচুয়াল অ্যান্ড কনসেপচুয়াল নলেজ। হেল্পিং স্টুডেন্টস গেইন ফ্যাকচুয়াল অ্যান্ড কনসেপচুয়াল নলেজ, অর্থাৎ এখানে আমাদের চলে আসছে আরো একটা বিষয়, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। টিচিং এর সঙ্গে সঙ্গে এই স্কিল ডেভেলপমেন্ট কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কেন? কারণ ধরো কোনো বিষয় তুমি প্র্যাকটিক্যালি করার চেষ্টা করছো বা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করছো, তখন টিচিং এর মাধ্যমে কিন্তু তোমার স্কিলটা অটোমেটিক্যালি ডেভেলপ হচ্ছে। এবং তোমার এই যে স্কিলটা ডেভেলপ হচ্ছে, সাপোজ আমি পেপার ওয়ানের কথা দিয়েই বলছি, যখন আমি প্রথম দিন তোমাদেরকে পড়াতে এসেছিলাম, তখন তোমরা ধরো একটা সাদা খাতার মতন ছিলে, তাই তো?
এবং এখন আমি যখন তোমাদের পড়াচ্ছি তোমাদের মধ্যে 100%-এর মধ্যে আমি শিওর কি 30% নলেজ অটোমেটিক্যালি হয়ে আছে। কারণ এর আগে আমি 2 থেকে 2.5 মাস তোমাদেরকে ক্লাস করিয়েছি। এই যে তোমাদের স্কিলটা ডেভেলপ হচ্ছে কিসের জন্য, না বিকজ অফ টিচিং। কারণ এখন আমি তোমাদের যখন আবার টিচিং অ্যাপটিটিউড পড়াচ্ছি তখন তোমাদের বিষয়টা ধরতে এবং বুঝতে অনেক সুবিধা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এনহান্সিং স্টুডেন্টস অ্যাবিলিটিস ইন ভেরিয়াস domains such as cognitive, psychomotor and affective skills. নেক্সট চলে আসছি ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখো টিচিং এমন একটা জিনিস যার জন্য স্টুডেন্টসদের বা লার্নারদের নলেজ বাড়বে এবং নলেজ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লার্নারদের ক্রিটিক্যাল থিঙ্কিংও বেড়ে চলবে। ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য সেন্স, তুমি কোনো বিষয় ধরো কেউ বলছে জানিস সূর্য দক্ষিণ দিক থেকে উঠছে, তোমার মধ্যে যদি নলেজ না থাকে তাহলে তুমি বলবে ও আচ্ছা সূর্য দক্ষিণ দিক থেকে উঠছে, কিন্তু তুমি নলেজের জন্য বা অন্যান্য টিচিং এর কারণে তুমি অলরেডি ক্রিটিক্যালি থিঙ্কিং করতে শিখে গেছো ছোটবেলা থেকে। এর ফলে কি হচ্ছে না, এর ফলে তুমি বলছো যে সূর্য দক্ষিণ দিক থেকে উঠে, কই সকালবেলা তুমি দেখেছো সূর্য পূর্ব দিকে উঠছে। এবার এই নিয়ে তুমি একটু পড়াশুনো করা শুরু করে দিচ্ছ বা রিসার্চ যেটাকে বলে আমরা করা শুরু করে দিচ্ছ এবং আলটিমেটলি এসে স্টেটমেন্ট দিচ্ছ বা আলটিমেটলি এসে তুমি তোমার রেজাল্ট জানাচ্ছ বা তুমি তোমার মতামত জানাচ্ছ যে না তুই ভুল বলেছিস বা আপনি ভুল বলেছেন বা তুমি ভুল বলেছো, সূর্য পূর্ব দিক থেকেই ওঠে। অর্থাৎ এটা কিন্তু তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং এর ফলাফল। আজকে যে কেউ তোমাকে যে কোনো কাজ করাতে পারবে না। যদি কেউ বলে চল তো আমার সাথে আজকে অমুক জায়গায় চুরি করতে যাবো, তোমরা যাবে? যাবে না, বিকজ তোমরা ক্রিটিক্যালি থিঙ্কিং করতে শিখেছো। কিন্তু যারা ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারে না, অর্থাৎ ধরো একদম বাচ্চা 2-3 বছর বা 4-5 বছরের বয়স, 5 বছরের বয়স, তো তাকে যে যেখানে নিয়ে চলে যায় সে সেখানে ওখানে চলে যায়। কেন বলুন তো? কারণ তখনও পর্যন্ত ওরা ক্রিটিক্যালি ভাবতে শিখিনি। অর্থাৎ এনকারেজিং স্টুডেন্ট টু অ্যানালাইজ, এভালুয়েট অ্যান্ড সিনথেসাইজ ইনফরমেশন, সে যে কোনো ইনফরমেশনই হোক না কেন, সে পরীক্ষার ইনফরমেশন হোক বা মানে তো নিজের লাইফের কোনো সিচুয়েশন হোক। নেক্সট চলে আসছি অ্যাটিটিউডিনাল চেঞ্জ। তো এই যে অ্যাটিটিউডিনাল চেঞ্জ, এটা তো ভীষণ মারাত্মক একটা বিষয়। ধরো তুমি তোমাকে দিয়েই দেখো, আজকে এখানে যারা আছো আমি ধরে নিচ্ছি সবার বয়স 22-23 বছর বা 24-25 বছর তো হয়েছে, 25 বছরই ধরছি। তা এই যে 25 বছর তোমাদের বয়স, এই 25 বছর বা আমি ধরো 24 বছরই ধরছি, কারণ মাস্টার্স কমপ্লিট করতে তো 23-24 লেগেই যায়। তো এই যে জায়গাটাতে তোমরা এসছো এবং আজ থেকে 5-6 বছর পিছিয়ে যাও, যখন গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারে পড়তে, যখন তোমার সবে 18 বছর বয়স, তাহলে আজকে আমি তোমার বয়সটা ধরছি ধরো 24, এবং ধরো যখন 18 বছর বয়স তখন তোমার গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার, নিয়ম মাফিক তাই হয়। 18 বছর বয়সে উচ্চ মাধ্যমিক দেওয়া এবং 19 বছর বয়সে গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার, ঠিক আছে? তো এই যে 18-19 বছর বয়স, এই 18-19 বছর বয়সে তোমার কেমন অ্যাটিটিউড বিহেভিয়ার ছিল, এবং আজকে গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করার পর 24-25 বছর বয়সে তোমার কেমন অ্যাটিটিউড বিহেভিয়ার, তোমরা নিজেরাই কিন্তু জানো, নিজেরাই বোঝো। এই 18-19 বছর বয়সে তোমাদের মধ্যে তোমরা ব্যক্তিত্বহীনতার মধ্য দিয়ে যেতে, যে যেটা বলতো তোমরা ঠিক আছে, তোমরা মুখের উপর না বলার সাহস পেতে না। সামনের মানুষটা যদি কিছু ভাবে, তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারতে না, কারণ সবাই বলতো তোমরা ছোট বলে দাবিয়ে দিত। কিন্তু তোমাদের 24-25 বছর যখন বয়স হয়েছে, সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে অদ্ভুত একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে অ্যাটিটিউডিনাল চেঞ্জ। এই অ্যাটিটিউডিনাল চেঞ্জটা কেন ঘটেছে? এইবার ধরো ছোট্ট করে একটা কথা বলি, এই ধরো এমন অনেক বন্ধু আছে বা এমন অনেক পরিচিত তো থাকবেই যারা গ্রাজুয়েশনের পর আর পড়াশোনা করেনি। তাদের কিন্তু এই তোমার যে অ্যাটিটিউডিনাল চেঞ্জটা তরত করে ঘটে গেছে, এই অ্যাটিটিউডিনাল চেঞ্জটা কিন্তু তাদের ঘটেনি বিকজ অফ ইয়োর নলেজ, বিকজ অফ ইয়োর পজিটিভ অ্যাটিটিউড, বিকজ অফ ইয়োর ভ্যালুস, বিকজ অফ ইয়োর বিহেভিয়ার্স। অর্থাৎ তোমার এই বিহেভিয়ার্সটা কিসের থেকে বিল্ড হচ্ছে?
অবভিয়াসলি তোমার নলেজের থেকে বিল্ড হচ্ছে, তুমি জানছো যে অমুক জায়গায় অমুক ভাবে যেতে হয়, কোনো ইন্টারভিউ হলে কোনো লাইট ড্রেস পরে যেতে হয়, বা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো, যে রুলস রেগুলেশন গুলো আছে, এগুলো তুমি কিভাবে জানছো? এই রুলস রেগুলেশন গুলো অবভিয়াসলি, এই রুলস রেগুলেশন গুলো হচ্ছে তোমার ঈশানী 28+। ঈশানী এজ হ্যাঁ ম্যাম। আমার থেকেও সিনিয়র। তো যেখানে ছিলাম আর কি, এই যে জায়গাটা, এই যে এরিয়াটা, হ্যাঁ, এই এরিয়াটাতে আমি ছিলাম। মোদ্দা কথা যে নেক্সট চলে আসছে লাইফ লং লার্নিং। লাইফ লং লার্নিং বলতে কি বোঝানো হচ্ছে? লাইফ লং লার্নিং বলতে কি বোঝানো হচ্ছে, দেখো, আমি যখন তোমাদের অবভিয়াসলি পূর্ব নলেজের সঙ্গে আমি কানেক্ট করবো না, কারণ এখানে নতুন অনেকে রয়েছে, কিন্তু তবুও একবার বলছি, যখন আমি তোমাদের এনইপি 2020 পড়িয়েছিলাম, তখন আমি একটা কথাই বলেছিলাম যে এনইপি 2020 একটা কথা বলছে, যাতে যে বিষয়টা তুমি শিখছো সেই বিষয়টা তুমি অ্যাপ্লাই করতে পারো সব জায়গায়। আমি তোমাদের নেটের আগে বোধহয় লাস্ট যেদিন ক্লাস নিয়েছিলাম, আমি তোমাদেরকে একটা কথা বলে নিয়েছিলাম যে শুধুমাত্র 2 মাস 6 মাস বা 4 মাসের পড়াশুনো দিয়ে তোমরা নেট পরীক্ষা দিতে যাচ্ছ না, তোমরা এত বছর ধরে যে পড়াটা পড়ে এসছো ছোটবেলা থেকে এই পর্যন্ত, সমস্ত নলেজ দিয়ে তোমরা নেট পরীক্ষা দিতে যাচ্ছ। আশা করি মনে পড়ছে, কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সাম কিন্তু 6 মাস 7 মাস 1 বছরের প্রিপারেশনে হয় না। যদি কেউ তার সারা জীবনের নলেজ ওই 3 ঘন্টা অ্যাপ্লাই করতে পারে, তবে কিন্তু সে ওই সাফল্যের চরম শিখরে পৌঁছাবে। আর নাহলে কেউ যদি মনে করে আমি 6 মাসে যতটুকু পড়েছি ব্রেনের মধ্যে ততটুকু ভর্তি করে নিয়ে যাই, পরীক্ষা দিয়ে এসে ব্রেন থেকে ফেলে দেবো, ঠিক আছে? মানে এরকম অনেকে ভাবে। লিটারালি আমি যখন পরীক্ষা দিতে মানে যেতাম আর কি, তখন আমি দেখতাম যে সেই কি বলবো, মানে সেই মেট্রোর মধ্যে পড়তে পড়তে যাচ্ছে, এবং পাশের জনকে বলছে এই পড়তে, আমি নিজের কানে শুনেছি, পাশের জনকে বলছে এই পড়তে পড়তে যাচ্ছি, এবং এই 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 পরীক্ষাটা হয়ে গেলে মানে গেলে যে আমি আর এইসব নিয়ে থাকতেই চাই না। পেপার 1 পড়ছিল, ঠিক আছে? তো এবং আমি বলেও দিচ্ছি, এক বড় ইনস্টিটিউশনের নোটস পড়ছিল, বড় বড় লোগো, ঠিক আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যারা দাবি করে সব থেকে বড়, তার মধ্যে ওই মানে আমার পাশেই বসেছিল, তার মধ্যে কি যে রয়েছে ছোট 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 করে লেখা, মানে বোঝাই যাচ্ছে না। মানে আমি একটু বোঝার চেষ্টা করেছিলাম যে কি লেখা রয়েছে। হ্যাঁ, সেটা পরের কথা। তো এই যে মাথার মধ্যে ভরে নিয়ে যাচ্ছি, বাড়ি এসে ফেলে দেব, নলেজ কিন্তু কখনো সেরকম হয় না। কারণ একটা নলেজ যখন তুমি গেইন করবে বা অ্যাকোয়ার করবে, শুধু পরীক্ষার খাতা তো একটা পরীক্ষার খাতা, তাই না? পরীক্ষার খাতার থেকেও অনেক বড় লেসন হচ্ছে তোমার জীবনের খাতা বা তোমাদের জীবনের খাতা। ফলত এই যে আমাদের জীবনের খাতাটা, আমাদের জীবনের যে খাতাটা, এই যে জায়গাটা, এখানে আমরা বলছি যে আমাদের যে নলেজ সেটা যেন আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করি। অর্থাৎ টিচিং এর মাধ্যমে বা লার্নিং এর মাধ্যমে তুমি যে নলেজটা অ্যাকোয়ার করলে, গেইন করলে, এই নলেজটা তুমি তোমার লাইফে বা তোমার জীবনে যখনই অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করার তোমার যে পজিটিভিটিটা আসবে, তখন সেটা হয়ে যাবে লাইফ লং লার্নিং। অর্থাৎ একটা জিনিস পড়ে আমি 1 বছর পর ভুলে গেলাম, এটা কিন্তু কখনোই একটা লার্নিং হতে পারে না। বা যে কোনো লার্নিং শুধু পরীক্ষার খাতার জন্য নয়, সেই লার্নিংটা যতদিন না পর্যন্ত তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করবে, ততদিন পর্যন্ত সেই লার্নিংটা কিন্তু ট্রুথফুল লার্নিং হয় না। সেই জন্য বলা হচ্ছে ইনস্টিলিং এ লাভ ফর লার্নিং অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু লার্ন ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে? নেক্সট চলে আসছে যেখানে, সেটা হচ্ছে লেভেল অফ টিচিং। লেভেল অফ টিচিং বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, লেভেল অফ টিচিং বলতে বোঝানো হচ্ছে টিচিং ক্যান বি ক্যাটাগরাইজড ইনটু 3 লেভেল বেসড অন দ্য কগনিটিভ কমপ্লেক্সিটি ইনভলভ। তো এই যে 3টে লেভেল আছে, এই 3টে লেভেল কিসের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে? না, এই 3টে লেভেল কগনিটিভ বা তোমার জ্ঞানগত বিকাশের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। আমি জ্ঞানগত বিকাশ টিকাশ বলছি না, কারণ পরীক্ষার হলে আসবে না। কগনিটিভ কমপ্লেক্সিটির উপর ভিত্তি করে কিন্তু তৈরি হচ্ছে। যেখানে ফার্স্ট লেভেলটার নাম হচ্ছে মেমোরি লেভেল। তোমরা বাংলা, এখানে কতজন বাংলার আছো, মানে সরি বাংলার বাইরে কতজন আছো আমাকে একটু বলবে?
ম্যাম আমি আছি। ঝুম্পা আছে, আর কে আছে? ঈশানী, এক্স্যাক্টলি তাই, কিন্তু হচ্ছে যেটা বিষয় সেটা এজ বা ওসবটা কোনো ম্যাটার করে না, একদমই ম্যাটার করে না, ঠিক আছে? আলটিমেটলি বিষয় তুমি যে কোনো টাইমে গিয়ে তুমি কতটা এগোতে পারছো, এবং তার জন্য বড় বড় মানে উদাহরণ আছে, অনেক বড় বড় উদাহরণ আছে, যে বিয়ে একটুমি পড়াশোনা জানে না, ঠিক আছে, বিয়ে করেছে, বিয়ের পর বর, বিশেষত আমি রাইটারদের কথাই বলছি, কোনো এক ইংলিশ রাইটার, মনে পড়ছে না এই মুহূর্তে, বর প্রচন্ড মারধর করতো, সেই জন্য ছেড়ে দিয়ে চলে এসছে, এবং তারপরে বিশাল বড় একজন রাইটার হয়েছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, এবং তার বই কোটি কোটি টাকায় বিক্রি হয় প্রত্যেক বছর, নামটা মনে পড়ছে না, কিছু একটা। তো এজ ডাজ নট ম্যাটার, ঠিক আছে? আলটিমেটলি বিষয় হচ্ছে তুমি তোমার লক্ষ্যে বা তুমি তোমার মাইলস্টোন ছুঁতে পারছো কিনা, দ্যাটস অল, ঠিক আছে? এই মাইলস্টোন ছোঁয়াটা হ্যাঁ ম্যাম, ওইটাই বলছি আমি। তুমি, কারণ দেখো, হ্যাঁ ম্যাম, এই একজন এই 60 ইয়ার হলো আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিল, আগে বায়ুসেনা ছিল আর কি। তো উনি এতদিনে এমএসসি তে ভর্তি হলেন রিটায়ার্ডের পর। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এডুকেশনে নিট দিতে গেছিলাম, তো দিতে গিয়ে দেখি একজন ভদ্রমহিলা আমার পাশেই, বলতে এই 3-4টে চেয়ার পরে বসেছিল, তার বয়স না হলেও 65 থেকে 70 বছর, চুল টুল গুলো সব সাদা হয়ে গেছে, মানে টোটালটাই সাদা চুল টুল, এবং স্কিন গুলো পুরো কুচকে গেছে, তো সেই অনুযায়ী যে বয়সটা আমি আন্দাজ করছি সেটাই বলছি, অর্থাৎ, এবং উনি কিন্তু খুব সিনসিয়ারিটির সঙ্গে পরীক্ষা দিলেন, ঠিক আছে? প্রথমে কম্পিউটারটা ঠিক করতে পারছিল না, একটু ওদেরকে ডাকলো, ওরা ঠিক করে দিল, কিন্তু তারপরে খুব সিনসিয়ারিটির সাথে পরীক্ষা দিলেন, এবং ওই বয়সে যে উনি, মানে কি বলবো, যে ওই 3 ঘন্টা এক জায়গায় বসে ওরকম ভাবে পরীক্ষা দিলে, এটা আমার কাছে ভিতরে তো মোবাইল নিয়ে যাওয়া যায় না, ভিতরে মোবাইল নিয়ে যাওয়া গেলে আমি ভিডিও করে রাখতাম, মানে খুব ইন্সপায়ারিং। ওখানে এমন অনেক ভদ্রলোক ছিল যাদের বয়স 45-50 বছর, তারাদের কোনো ধৈর্য নেই, মানে 45-50 বছর বয়স ঠিকই, কিন্তু সে বাচ্চাদের মতন, বাচ্চারাও ওর থেকে মনে হয় ভালো কাজ করে। এই যে এখন এরা আসলে বিএড কলেজে পড়ায়, বুঝলি, বিএড কলেজে এখন নতুন নিয়ম হয়েছে যে নেট সেট পাস না করলে বার করে দেবে, সেজন্য সব আবার চলে এসছে পরীক্ষা দিতে। তো যেখানে ছিলাম ম্যাম, আমি, বলো। ম্যাম একটা ম্যাম একটা কথা বলছিলাম। এখন নলেজের থেকে এখন রেজাল্টটাই সব থেকে বড় মাস্ট হয়েছে, কারণ মানে এখন নলেজের পেছনে দৌড়া বাদ দিয়ে রেজাল্টের পেছনে বেশি দৌড়ে। রেজাল্টটাই সব থেকে বেশি যে মেন খুঁটি হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। না ভাই, রেজাল্ট মেন খুঁটি কোনোদিনই ছিল না, কেন বলো তো? তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, গ্রাজুয়েশনের রেজাল্ট তুমি লক্ষ্য করে দেখবে যে চাকরির যখন দোরগোড়ায় পৌঁছাবে, তখন রেজাল্ট তোমার কাছে ম্যাটারই, মানে ওই চাকরির জন্য রেজাল্ট কিন্তু ম্যাটারই করবে না, তুমি যদি লক্ষ্য করে দেখো। কেন বলো তো? কারণ এই কলেজ সার্ভিস কমিশনে তুমি যাবে, তো ওখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কোনো কিছু, কোনো মানে তোমার দেখবেও না খুলে, তোমার মার্কশিটটা খুলে দেখবেও না যে তুমি কত পেয়েছো। শুধু একটা জিনিস দেখবে, যে তোমার মাস্টার্সে 55 বা 60% আছে কিনা, এইটাই, পার্সেন্ট আছে কিনা, এটাও দেখবে না তুমি 90% পেয়েছো কিনা, অনেকে পাচ্ছে তো বাংলাতে এখন 90%, তুমি 70% পেয়েছো কিনা, তুমি 80% পেয়েছো কিনা, এটাও দেখবে না, ঠিক আছে? শুধু দেখবে যে আছে কিনা 55 বা 60% মিনিমাম যে নাম্বারটা। এবং এর পরে যেটা দেখবে যে তুমি তোমার সাবজেক্টে কতটা দক্ষ, কিসের মাধ্যমে দেখবে? ইন্টারভিউ। এই যে ইন্টারভিউ মানেই কিন্তু তোমার নলেজকে জাজ করা। এই যে তুমি পরীক্ষা দিচ্ছ, নেট পরীক্ষা, যদি রেজাল্টটাই ভীষণ ম্যাটার করতো, তাহলে নেট পরীক্ষা তোমার দিতে হতো না, তুমি এতদিন ধরে যে রেজাল্ট করে এসছো সেই রেজাল্টের উপর ভিত্তি করে পরীক্ষায় আর কি চাকরি পেতে, সরি, চাকরি পেতে। যে কোনো পরীক্ষা, যে কোনো চাকরির ক্ষেত্রে বলো, পরীক্ষা দিতে হয় কেন বলো তো? নলেজ যাচাই করার জন্য। আলটিমেট বিষয় হচ্ছে নলেজ। উইদাউট নলেজ, তোমার রেজাল্টে যদি ভুরি ভুরি থাকে তাও তুমি কিছু করতে পারবে না। নলেজ হচ্ছে ইম্পর্টেন্ট। আবার মানে তোমার নলেজ ছাড়া
সরি রেজাল্ট ছাড়া যদি তোমার মধ্যে নলেজ থাকে তাহলেও কিন্তু তুমি অনেক দূর যেতে পারবে। ওই একটা সোশ্যাল মিডিয়াতে এই নিটের রেজাল্ট কিছুদিন আগে বেরোলে ভাইরাল হয়েছে, একটা ছেলে উচ্চ মাধ্যমিক কিসে যেন একটা মাধ্যমিকে হচ্ছে 48% পেয়েছিল, মাধ্যমিকে 48%। আজকালকার দিনে 48% মানে, এবং মাধ্যমিকের রেজাল্ট আমি দেখলাম 48% মানে কিন্তু মানে কিছুই না, সেই হয় না মানে সেই ধাঁধা ধাঁধা করে তাড়িয়ে দেওয়ার মতন আর কি ব্যাপার। আজকালকার দিনে মাধ্যমিকে ইয়ে মানেও ফার্স্ট ডিভিশন মানেও কিছুই না। সেই ছেলেটা যেই স্কুলে পড়তো, নিজের স্কুল, সেই স্কুলে তাকে সায়েন্স দেয়নি, নাম্বার কম হয়েছে বলে। আমি জানি না তোমরা দেখেছো কিনা, আমি দেখলাম বিষয়টা। তারপরে ছেলেটা অন্য একটা খারাপ স্কুলে গিয়ে ভর্তি হলো মাধ্যমিক, এবং সেখানে তোমার উচ্চ মাধ্যমিক ভর্তি হলো সায়েন্স নিয়ে, কারণ নিট দিতে গেলে তো সায়েন্সটা লাগে। এবং তারপরে সে নিট দিল, এবং নিটে কত র্যাঙ্ক করেছে বলতো? যে ছেলেটা মাধ্যমিকে পেয়েছিল 48%, দাঁড়াও, যে ছেলেটা মাধ্যমিকে পেয়েছিল 48%, সে ছেলেটা নিটে, আমার ঠিক এই সংখ্যাগুলো ঠিক মনে পড়ছে না পুরোপুরি, কিন্তু এর আশেপাশে, সেই ছেলেটা নিটে র্যাঙ্ক করেছে কত, 60-এর মধ্যে, সম্ভবত 59 এরকম, মোটামুটি 60-এর মধ্যে, পুরো ভারতবর্ষের মধ্যে 60-এর মধ্যে র্যাঙ্ক করেছে। পুরো ভারতবর্ষের লক্ষ লক্ষ ছেলেবেলে নিট দেয়, আমার মনে হয় জানো তোমরা। তাহলে রেজাল্টটা যদি সব হতো তাহলে, লক্ষ না, কোটি দেয়, কোটি দিয়েছে এবার 3 কোটির মতো। রেজাল্টটা যদি সব হতো তাহলে 60-এর মধ্যে গিয়েও র্যাঙ্ক করতো কিন্তু নলেজটাই হচ্ছে সব। তুমি কতটা নলেজেবল, দ্যাটস অল। আমি মনে করি এটা, আমার কাছে রেজাল্ট একেবারেই ম্যাটার করে না। নেক্সট চলে আসছি মেমোরি লেভেল, অর্থাৎ সার্ভিস লার্নিং। আচ্ছা, আমাদের প্রথমেই যে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের বাংলার এখানে কে কে আছে, দেখো বাংলার এখানে যারা আছো তোমরা, বাংলার নেট তোমরা পড়ছো, খুব ভালো জানবে তোমরা। সেটা বাংলাতে আমাদের মুখস্থ করতে হয় না, তিলটা কোথায় রয়েছে, ডান ঘাড়ে না বা ঘাড়ে, ঠিক আছে, ম্যাম করতে তো হয়, ওগুলোই ভয়ঙ্কর। হ্যাঁ, এবার কোন দিকে সূর্য উঠেছিল, ঠিক আছে, গাছের পাতাটা কবার নড়েছিল, ঠিক আছে, গাছের কোন পাতাটার উপর পাখিটা বসেছিল, এই যে ইনফরমেশন গুলো তুমি হাজার বোঝার পরেও তুমি মনে রাখতে পারবে না, কারণ এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল কাজই করবে না, তোমাকে মুখস্থই করতে হবে জায়গাটা, কিচ্ছু করার নেই। এটাকে বলা হচ্ছে মেমোরি লেভেল বা সারফেস লার্নিং। অর্থাৎ এই ছোটবেলায় বাচ্চারা, একদম ছোটবেলায় আমরা শেখাই না, আয় বল আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, ঠিক আছে, এই যে আমরা ছোটবেলায় শিখে এসেছি। এখনকার বাচ্চারা ইংরেজি কবিতা শেখে, যে ব্যা ব্যা ব্ল্যাক সিন লিটিল স্টার, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি কবিতা, ঠিক আছে। তো এই যে বাবা মারা শেখাচ্ছে বাচ্চাদের যে বল এই এই, এবং তারপরে কোনো একটা আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে গেলে, বাবু বলো ওই যে শিখিয়েছিলাম, বলো আতা গাছে, তারপরে, ঠিক আছে, তারপর বাচ্চা বলছে। তো এই যে জায়গাটা, এটা কিন্তু তার মেমোরি লেভেল লার্নিং, অর্থাৎ এ কিন্তু মানে বুঝছে না, আতা গাছে তোতা পাখি বলতে কি বোঝানো হয় এ কিন্তু বুঝছে না। এ শুধু কি বুঝছে না, এর যে বিষয়টা, অর্থাৎ এই যে পরপর পরপর সেন্টেন্স গুলো বুঝছে। এবং মজার বিষয়, মেমোরি লেভেল লার্নিং কিন্তু একটা সময় পর আমরা ভুলে যাই। এই যে তোমরা ইনফরমেশন গুলো পড়ো, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো ধরো পরীক্ষা হয়ে গেছে আজকে 3 তারিখ, 26 তারিখে পরীক্ষা হয়েছে, মোটামুটি 4 আর 3 হচ্ছে তোমার 7 দিন মতন হচ্ছে, এক সপ্তাহ। আজকে কি বার? বৃহস্পতিবার, ঠিক আগের বৃহস্পতিবারে সম্ভবত তোমাদের পরীক্ষা হয়েছিল। তো তুমি এখনই 40% থেকে 50% ইনফরমেশন বাংলাতে ভুলে গেছো, আই এম শিওর ভুলোনি। এই 7 দিন যদি বই হাতে না করে থাকো, ভুলেছো কি? হ্যাঁ ম্যাম, ভুলাটা আরো তাড়াতাড়ি হয়। কারণ পুরো বিষয়টা কিন্তু তোমরা মেমোরি লেভেলের উপর পড়াশোনা করেছো, মুখস্থ করেছিলে। এইবার বলো, আমি যদি 10 দিনও ক্লাস না নিই, পেপার 1 ভুলবে? আমি যদি 10 দিনও ক্লাস না নিই, যারা পেপার 1 এর ক্লাস করেছো তারা পেপার 1 ভুলবে? ইয়েস অর নো? তোমরা কি ভুলবে? না ম্যাম, ভুলবো না। না ম্যাম। না কোয়ালিটেটিভ না
কোয়ান্টিটেটিভ কি, পজিটিভিজম কি, পোস্ট পজিটিভিজম কি। কেন ভুলবে না? কারণ আমি তোমাদের ওই জায়গাটা বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছি এবং তোমাদের বলেছি মুখস্থ করবে না, বোঝো বোঝো বোঝো, এবং বারবার করে ক্লাসে বলেছি বোঝো। কেন? কারণ পেপার ওয়ানটা বোঝার জায়গা। এখানে যদি কেউ মুখস্থ করে তাহলে সে পারফর্ম করতে পারবে না, কারণ এই মুখস্থ জিনিস ওখানে পড়বে না পরীক্ষার হলে। বাংলাতে যেমন যেমন সেন্টেন্স রয়েছে তেমন সেন্টেন্স বা সেই মুখস্থ জিনিসটাই পড়ছে, ঘাড়ের ধারে তিল না ও ধারে তিল। অর্থাৎ এই মেমোরি লেভেল বা সারফেস লার্নিং এর ক্ষেত্রে মেন যে লক্ষ্য সেটা হচ্ছে টু ইম্পার্ট ফ্যাকচুয়াল নলেজ অ্যান্ড ইনফরমেশন। এই যে ফ্যাকচুয়াল নলেজ, এই যে তুমি মুখস্থ করছো বাংলাতে যে ঘাড়ের এধারে তিল না ওধারে তিল, পাতাটা কবার নড়লো, ঠিক আছে, কোন পাতাটা হলুদ কোন পাতাটা লাল, কতগুলো পাতা আছে হলুদ, ঠিক আছে, একটা কবিতায় কটা লাইন আছে, কটা জিজ্ঞাসা চিহ্ন আছে, কটা স্তবক আছে, এগুলো সব ফ্যাকচুয়াল নলেজ। নেক্সট চলে আসছি মেথড। মেথড বলতে রোট লার্নিং। রোট লার্নিং মানেই মুখস্থ, যেটাকে আমরা ওই আছে না, ওই একটা কার্টুন আছে সেই গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ, ঠিক আছে, এই যে বারবার বারবার করে বলছে পরীক্ষার জন্য একটা কার্টুন আছে দেখবে, সেই গাছের পাতা সবুজ করতে করতে আমিও মুখস্থ করে যে আরে পেয়েছি, তোমরা মুখস্থ করছো, মুখস্থ ছাড়া বাংলা উতরানো যাবে না। অর্থাৎ এই জায়গাটা কিন্তু পুরোটাই আসছে কিসের উপরে না, রোট লার্নিং এর উপরে। নেক্সট মেমোরাইজেশন, অর্থাৎ তুমি যখন রোট লার্নিং করলে মুখস্থ করলে ওই পর্যন্ত কিন্তু থেমে থাকলে চলবে না। তাহলে এরপরে আমাদের কি করতে হবে না, এবার ধরো দুদিন পর একদিন পর আমি সেই দুদিন আগে কি মুখস্থ করেছিলাম এবার মনে করো, এই মনে পড়ছে না, আবার মনে করার চেষ্টা করছি, ধুর মনে পড়ছে না, তারপর আবার সেই নোটটা খুলে নিয়ে কি যেন ছিল, আচ্ছা এই এই এই, অর্থাৎ তুমি এটা মনে করার চেষ্টা করছো, তুমি মেমোরাইজেশন করছো। নেক্সট ড্রিলস। এবার এমন কিছু তথ্য আছে যে তথ্যগুলো তোমার মনেই থাকছে না, তখন তুমি কি করছো, বারবার খাতায় লিখছো এই 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 এই, ঠিক আছে। কেন? ছোটবেলা থেকে আমাদের একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এটা সত্যি যে যে জিনিস মনে থাকে না সে জিনিস বারবার খাতায় লিখলে মনে থাকে। দ্যাট ইজ ড্রিলস। নেক্সট রিপিটেশন, এবং তুমি বারবার বারবার করে সেই বিষয়গুলো রিভাইজ করছো পড়ছো, রিভাইজ করছো পড়ছো, এইভাবে কিন্তু তুমি তোমার মেমোরি লার্নিংটা কমপ্লিট করতে পারো। এবং এই যে মেথডস, এখান থেকে কিন্তু ক্রম আসে পরপর, তোমাকে ফার্স্ট রোট লার্নিংই করতে হবে, তারপরে মেমোরাইজেশনই করতে হবে, তারপরে ড্রিলসই করতে হবে, এবং তারপরে রিপিটেশনই করতে হবে। এখানে তুমি আলাদা কিছু করতে পারবে না। এর ক্যারেক্টারিস্টিক্স কি, বা এর মধ্যে আমরা কোন বৈশিষ্ট্যগুলো দেখি? মূল ক্যারেক্টারিস্টিক্স যেটা সেটা হচ্ছে পুরো বিষয়টা কিন্তু টিচার সেন্টার্ড, অর্থাৎ মেমোরি লেভেল অফ টিচিং এটা কিন্তু টিচারের উপর ডিপেন্ড করছে। টিচার যেমন বোঝাচ্ছে স্টুডেন্ট বা ছেলেবেলে তেমন বুঝবে, টিচারের উপর ডিপেন্ড করছে। টিচার যদি তোমাদেরকে ডমিনেট করে তোমাদের ডমিনেট হতে হবে, টিচার যদি তোমাদের হিউমিলিয়েট করে তোমাদের হিউমিলিয়েট হতে হবে। আমি বাস মানে উদাহরণের জন্য বলছি, দ্যাট ইজ মেমোরি লেভেল। কারণ টিচার যা বুঝবে তোমাকে সেই অন্তঃসার শূন্যের মতন তাই পড়তে হবে, তাই শুনতে হবে, তাই বুঝতে হবে, তাই মুখস্থ করতে হবে। কিন্তু এই একটা ছোট্ট এক্সাম্পল বললাম না, এই যদি বইতে থাকে যে সূর্য দক্ষিণ দিক থেকে উঠেছিল, আমাদের মুখস্থ করে রাখতে হবে সূর্য দক্ষিণ দিক থেকে উঠেছিল, আমরা এখানে ক্রিটিক্যালি থিঙ্কিং করতেই পারবো না, কারণ ওই সূর্য দক্ষিণ দিক থেকে উঠেছিল তাই আমাদের মনে রাখতে হবে, বিকজ মেমোরি লেভেল অফ লার্নিং। এমফাসাইজ অন রিকল, অর্থাৎ তুমি বারবার করে মনে করার চেষ্টা করছো। কেন? কারণ মেমোরি লেভেল মানেই মেমোরিতে আছে, তুমি যখন তখন ডিলিট হয়ে যেতে পারে। মেমোরি লেভেল মানেই মেমোরিতে আছে, যখন তখন ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল মানে তুমি পুরো বিষয়টা গুলে খেয়ে নিচ্ছ, হজম হয়ে গেছে, ডিলিট হওয়ার কোনো বিষয় নেই, তোমার মধ্যে সেটা ঢুকে গেছে, রক্তের মধ্যে। তো সেই জন্য যদি ডিলিট হয়ে যায় এই ভয়তে আমরা বারবার মনে করার চেষ্টা করি, এবং সত্যি মনে না করার চেষ্টা করলে ডিলিট হয়েও যায়। এবং লাস্ট যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে রিপ্রোডাকশন অফ ইনফরমেশন, অর্থাৎ তোমার যে ইনফরমেশনটা সেটাকে বারবার বারবার করে আপডেট করতে হবে, রিপ্রোডাকশন করতে হবে। ধরো এই আগের বার তোমরা বাংলাতে নেট করেছো, তোমাদের মধ্যে একটা নলেজ তোমরা মুখস্থ করেছো, ঠিক আছে,
আবার এইবার বাংলাতে নেট পড়বে, দেখবে তুমি যে নলেজটা মুখস্থ করেছো সেই নলেজটাই আরেকটু বেশি 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 করে পড়তে হচ্ছে, বা আর কিছু ইনফরমেশন আছে যেগুলো আগের বার বাদ দিয়েছিলে সেই ইনফরমেশন গুলো এইবার আরেকটু বেশি করে করে মুখস্থ করতে হচ্ছে। দ্যাটস অল, এর বাইরে আর কিছু নাই মেমোরি লেভেল। নেক্সট চলে আসছে যেটা এই মেমোরি লেভেলের যে আউটকাম, অর্থাৎ এর ফলাফল কি বেরোয়, তার মধ্যে আমরা বলবো যে লার্নার্স রিমেম্বার অ্যান্ড রিপ্রোডিউস লার্নড material but may lack deeper understanding, অর্থাৎ লার্নার মনে করার চেষ্টা করবে এটা, এবং যার ফলে তার যে ডিপার আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু ল্যাক হবে। ল্যাক মানে ফাঁক থেকে যাবে, অর্থাৎ মেমোরি লেভেল কিন্তু কখনোই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপরে যেতে পারে না। নেক্সট চলে আসছি আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা ডিপ লার্নিং। একমাত্র আন্ডারস্ট্যান্ডিং লেভেল যার মধ্য দিয়ে তুমি কোনো কিছু ডিপলি লার্ন করো। এর মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে টু ডেভেলপ কম্প্রিহেনশন অ্যান্ড মিনিংফুল আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট, অর্থাৎ যে কোনো কনসেপ্টই হতে পারে, যে কনসেপ্টই হোক না কেন, সেই কনসেপ্টের মূল যে কম্প্রিহেনশন বা মূল যে বোধ, ঠিক আছে, এবং তার যে মূল মিনিংফুল বিষয়টা সেটা যখন তুমি বোঝার চেষ্টা করছো বা সামনের জনকে লার্নারকে বোঝানোর চেষ্টা করা হয়, তখন তাকে বলা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মেথডস কি কি, তার মধ্যে ফার্স্ট রয়েছে এক্সপ্লেনেশন, সেকেন্ড রয়েছে ডিসকাশন, থার্ড রয়েছে কোয়েশ্চেনিং, অ্যান্ড ফোর্থ যেটা ইউজ অফ এক্সাম্পল। লক্ষ্য করে দেখবে এই প্রত্যেকটা মেথডস কিন্তু আমি তোমাদের ক্ষেত্রে ইউজ করি, কোয়েশ্চেন্স করি, এক্সপ্লেন করি, ডিসকাস করি, এবং আমি একটা আমি তোমাদের আশপাশ বা তোমাদের দিয়েই একটা এক্সাম্পল সেট করি যাতে তোমাদের বেশি করে মাথায় থাকে। দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ লার্নিং অ্যান্ড টিচিং। কিন্তু এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটাকে আইডেন্টিফাই করায় যে এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারাকশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। সেকেন্ড যেটা দেখবো ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ অ্যান্ড প্রিন্সিপালস, এবং এর মূল আউটকাম বা এর ফলাফল কি? লার্নার্স ক্যান এক্সপ্লেন কনসেপ্ট, অর্থাৎ তুমি আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিয়ে যদি যাও বা পড়াশোনা করো, তুমি যে কনসেপ্টটা বুঝে এসছো সেই কনসেপ্টটা তুমি এক্সপ্লেন করতে পারবে, রাইট? তোমরা নিজেরা এক্সপ্লেন করতে পারবে কোয়ালিটেটিভ মেথডস কি, কোয়ান্টিটেটিভ মেথডস কি, পজিটিভিজম কি, পোস্ট পজিটিভিজম কি, ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম। কারণ আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে দিয়ে তোমরা এসছো। অ্যান্ড নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাপ্লাই নলেজ ইন ডিফারেন্ট কনটেক্সট, অর্থাৎ এই যে নলেজটা তোমরা কিন্তু যদি ঠিক করে বুঝে থাকো, শুধু পরীক্ষার খাতা নয়, আবারও বলছি পরীক্ষার খাতার থেকেও বড় খাতা হচ্ছে আমাদের জীবনের খাতা। এই অন্যান্য জায়গায় যখন তুমি সেই তোমার নলেজটাকে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে অ্যান্ড কানেক্ট নিউ নলেজ উইথ প্রিয়র নলেজ, অর্থাৎ তোমার পূর্ববর্তী যে লার্নিংটা, পূর্ববর্তী যে জ্ঞানটা আছে সেই জ্ঞানের সাথে তুমি যে নতুন যে নলেজটা নিচ্ছ সেই নলেজটাকে তুমি কি করছো না কানেক্ট করার চেষ্টা করছো। ওই যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এতদিন ধরে যা পড়েছো তার উপর বেস করে পরীক্ষা দেবে। একদমই এটা ভাববে না যে 6 মাস পরে বা 3 মাস পরে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, কারণ আমি তোমাদেরকে এইটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে তোমার পূর্ববর্তী তো জ্ঞান আছে, না হলে তো আর এই পর্যন্ত আসতে না সম্ভব নয়। সেই পূর্ববর্তী জ্ঞানের সাথে তুমি নতুন যে নলেজটা গেইন করেছো সেটাকে যদি কানেক্ট করাতে পারতে সঙ্গে সঙ্গে কিন্তু মিরাক্কেল ঘটে যেত। ঠিক একটা বাল্ব, মানে আমি অত ইলেকট্রিক বুঝি না কিন্তু যতটুকু জানি এরকম কোন দু রকমের তার ছোটবেলায় খেলতাম আর কি, একটা লাল তার একটা নীল তার, সেখান থেকে একটা এরকম বাল্ব জ্বলতো। এই তার দুটো এক জায়গায় জুড়ে দিলেই বাল্বটা টাক করে জ্বলে যেত, ঠিক আছে, আবার সরিয়ে দিলে বাল্বটা নিভে যেত। তো এই তোমার পূর্ববর্তী জ্ঞান এবং নতুন মানে প্রায়র নলেজ এবং নিউ নলেজ, এই দুটোকে যদি তুমি জুড়ে দাও, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার লাইফে মিরাক্কেল ঘটে যাবে, ঘটবে 100% শিওর। কিন্তু আমরা কি করি বলতো, ওই তো যে কোনো পড়া শেষ হয়ে যায় ব্রেনটা খুলি, পারলে মানে আমিও ইনক্লুড মি, ঠিক আছে, আমি তোমাদের বাইরে নয়, পারলে ব্রেনটাকে খুলবো আমরা, ঠিক আছে, খুলে ব্রেনের মধ্যে যত নলেজ আছে বার করে নর্দমা বা ডাস্টবিনে ফেলবো, ফেলে এবার ব্রেনটাকে ভরে বাস চলো এবার শান্তি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অভ্যাস। নেক্সট চলে আসছি
রিফ্লেক্টিভ লেভেল, অর্থাৎ রিফ্লেক্টিভ লেভেলের মধ্যে আমরা আসছি ক্রিটিক্যাল লার্নিং। রিফ্লেক্টিভ লেভেলের মধ্যে ফার্স্ট যেটা আসছে তার কি উদ্দেশ্য, অর্থাৎ কোন অবজেক্টিভে আমরা বলছি যে এটা রিফ্লেক্টিভ লেভেল। ফার্স্ট যেটা আসছে টু কিউলেটিভেট higher order thinking skills including analysis, evaluation and synthesis। এই যে জায়গাটা, অর্থাৎ তুমি তোমার যে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলটা, এটাকে কিন্তু তুমি বাড়াচ্ছ কিসের মাধ্যমে? অ্যানালিসিসের মাধ্যমে, এভালুয়েশনের মাধ্যমে এবং সিনথেসিসের মাধ্যমে। কোন কোন মেথড এখানে ইউজ করা হয়? ফার্স্ট যে মেথড ইউজ করা হয় সেটা হচ্ছে প্রবলেম সলভিং। সেকেন্ড যে মেথড ইউজ করা হয় সেটা হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি কি তোমরা কিন্তু জানো, তোমাদেরকে রিসার্চে পড়িয়েছি। যারা জানো না তারা আবার যখন আমি রিসার্চ পড়াবো তখন তোমরা জেনে যাবে। নেক্সট হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিফ্লেক্টিভ ডিসকাশন। এই যে আমি তোমাদেরকে করাবো, ক্লাস করাবো, ঠিক আছে। যেমন ধরো তোমাদের দুটো গ্রুপে যদি ভাগ করা হয় এবং দুটো আমি একটা টপিক দেবো, যে কোনো একটা টপিক, ঠিক আছে, এবং সেই টপিকের উপরে আমি বলবো যে তোমরা দুটো গ্রুপ ডিসকাশন করতে হবে, যে কোনো একজন করে, ঠিক আছে। যে ভালো ডিবেট কম্পিটিশনের মতন যে ভালো ডিসকাশন করতে পারবে তাকে তোমাদেরকে এগিয়ে দিতে হবে যে তুই কর, ঠিক বা তুমি করো, ঠিক আছে। অর্থাৎ এই যে বিষয়টা, এটা কিন্তু রিফ্লেক্টিভ লেভেল অফ লার্নিং অ্যান্ড টিচিং। অর্থাৎ তুমি তোমার নলেজটা তুমি কি করছো না, তুমি সামনের জনকে ডিবেটের মাধ্যমে থামানোর চেষ্টা করছো তোমার নলেজ দিয়ে, অর্থাৎ তোমার নলেজটা তোমার মধ্যে দিয়ে ঠিক বেরোচ্ছে, রিফ্লেক্ট করছে, দ্যাট ইজ রিফ্লেক্টিভ লেভেল। তো এই রিফ্লেক্টিভ লেভেলের আউটকাম কি হয় বা তোমার এর ক্যারেক্টারিস্টিক্সই বা কি হয়? আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সে আসি। এর মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ। পুরোটাই কিন্তু শিক্ষার্থীদের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। একমাত্র মেমোরি লেভেলটা আমরা দেখেছিলাম যেটা টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। নেক্সট আমরা আসছি প্রমোটস ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, অর্থাৎ তোমার যে নিজস্ব, দেখো এখানে তোমরা যারা আছো তোমাদের প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব থিঙ্কিং আছে, রাইট? এই যে নিজস্ব থিঙ্কিংটা, এই নিজস্ব থিঙ্কিংটা রিফ্লেক্টিভ লেভেলে কিন্তু প্রমোটস করা হয়। প্রমোট মানে বোঝো তো? প্রমোটস মানে হ্যাঁ, প্রচার করা। এক্স্যাক্টলি, প্রচার করা। তাহলে তোমার যে নিজস্ব থিঙ্কিং বা নিজস্ব নলেজ, এই বিষয়টা কিন্তু রিফ্লেক্টিভ লেভেলের মধ্য দিয়ে বলা ভালো প্রচার করা হয়। নেক্সট চলে আসছে ক্রিটিক্যাল রিফ্লেকশন। অর্থাৎ কি হচ্ছে ক্রিটিক্যাল রিফ্লেকশন বলতে? তোমার যে তোমার যে নলেজটা তোমার মধ্যে দিয়ে যে রিফ্লেক্ট হচ্ছে, এটা কিন্তু খুব সহজভাবে রিফ্লেক্ট হচ্ছে না, ক্রিটিক্যালি রিফ্লেক্ট হচ্ছে। তুমি তোমার নলেজটা ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করছো, অ্যান্ড সেই সঙ্গে সঙ্গে তুমি সেলফ অ্যাসেসমেন্ট করতেও শিখে গেছো। অর্থাৎ তুমি নিজের মূল্যায়ন নিজে করতে পারো, তুমি জানো তুমি আজকে ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, আজকের দিনটা তোমার জন্য প্রোডাক্টিভ হয়েছে না প্রোডাক্টিভ হয়নি। দিনের প্রসঙ্গে একটাই কথা বলবো, এখানে অনেকেই আছো, তোমাদের আজকের দিনের থেকে কালকের দিনটা হয়তো শরীর খারাপ করতে পারে, মাঝে মাঝে মানুষের শরীর তো যন্ত্র তো নয়, আমাদের শরীর খারাপ হতে পারে বা বিভিন্ন প্রবলেম হতে পারে। যেমন গত সোমবার তোমাদের আমি ক্লাসটা নিতে পারিনি, কারণ আমার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইল অন হচ্ছে না, মানে আমার মোবাইলটা কিনা 2019 সালে, ঠিক আছে। এবার মোবাইলটা মাঝে মাঝে হ্যাং ফ্যাং করে হয়ে যাচ্ছে, এখনো ভালো হচ্ছে, সেই জন্য আমি ইউজ করছি, মানে পাল্টাচ্ছি না। 2019-এ কিনেছিলাম 18,000 টাকা দিয়ে, ফলত এই ফিচার্স এর মোবাইল কিনতে গেলে এখন মানে 25-25 তো লাগবেই, ঠিক আছে। তো এখন অত টাকা বসিয়ে লাভ নেই, আর আমার মোবাইলে এখন কিচ্ছু হয়নি সেভাবে, তো সেই জন্য চেঞ্জ করছি না। তো তো মাঝে মাঝে একটু মানে মাঝে মাঝে বলতেই মাঝে মাঝে একটু হ্যাং হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেই দিনকার সেই অনই হচ্ছিল না, তারপরে আবার কেয়ারে নিয়ে গিয়ে ঠিক করে তখন 11টা বেজে গেছে এবং সমরেশকে আমি মেসেজ করে দিলাম যে এই ব্যাপার। তো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তোমার এই যে সিচুয়েশনটা আমার সঙ্গে ছিল না সোমবারের দিন, যে আমি তোমাদেরকে ক্লাস নেবো এবং তোমাদের যেটা মিনিমাম ইনফর্ম করব সেটার উপায়ও নেই, কারণ ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খুলতে গেলে স্ক্যান করতে হয়, ঠিক আছে। আমি স্ক্যান করব কি দিয়ে? মোবাইল দিয়ে স্ক্যান করব, সব দিক থেকে আমি ব্লকড, ঠিক আছে। আমার কাছে কোনো অপশন নেই। এবার ওখানে আমার কিছু করার নেই। এবার আমাদের জীবনেও কিন্তু এরকম দুটো একটা ইনসিডেন্ট করতে পারে, যে ইনসিডেন্ট গুলোতে আমাদের কিছু করার থাকে না, আমরা পড়াশোনা করতে পারি না, সারা দিনটা ওই বিগ জিরোর মতন কাটে,
কিন্তু সেটা হয়তো 90 দিনে 9 দিন ঘটলো, ঠিক আছে, বা দেখা গেল 30 দিনে 2 দিন ঘটলো, তার বেশি তো ঘটবে না, 10 দিনে 1 দিন করে ঘটতে পারে। আবারও বলছি, আমি সব থেকে বেশি ইনসিডেন্ট যদি হয় তাহলে 10 দিনে 1 দিন করে, আদারওয়াইজ বাদ বাকি 9 দিন তো আমরা ঠিকঠাক থাকি। তো এই 9 দিন আজকের আমি থেকে যদি কালকের আমি, বা আজকের তুমি থেকে যদি কালকের তুমি 1%, বেশি না 1% করে ডেভেলপ করো, 1%, বেশি না, আবারও বলছি, তাহলে একটা বছর পরে গিয়ে দেখবে ওই যে বাদশাহ দিয়েও তুমি তোমাকে 300 অর্থাৎ 300% ডেভেলপ করেছো। এবং একটা বছর পর তোমার ক্যারেক্টারিস্টিক্স, তোমার অ্যাটিটিউড, তোমার বিহেভিয়ার সমস্ত কিছু কিন্তু টোটালি চেঞ্জড। নেক্সট চলে আসছি আমরা আউটকাম, অর্থাৎ এর আউটকাম কি, অর্থাৎ এর ফলাফল কি। যে এত রিফ্লেক্টিভ লেভেল আমরা পড়লাম বা জানলাম, তো এর তো একটা ফলাফল আছে, তাই না? ফার্স্ট যে ফলাফল সেটা হচ্ছে লার্নার্স ক্রিটিক্যালি অ্যানালাইজ ইনফরমেশন। যে কোনো ইনফরমেশনকে লার্নার কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারবে। ডেভেলপ নিউ ইনসাইট অ্যান্ড অ্যাপ্লাই নলেজ ক্রিয়েটিভলি অ্যান্ড এফেক্টিভলি। যে কোনো নলেজকে ক্রিয়েটিভলি অ্যান্ড এফেক্টিভলি অ্যাপ্লাই করতে হবে ডেভেলপ নিউ ইনসাইটের সঙ্গে সঙ্গে। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমি জানি তোমরা অনেকে অনেক প্রবলেমের মধ্য দিয়ে আছো। সব মিলিয়ে বর্তমানে এই আজকের ডেটে দাঁড়িয়ে আমি শুধু এসএসসির স্টুডেন্ট গাইড করছি প্রায় 100-র উপরে, বিভিন্ন ব্যাচ মিলিয়ে প্রায় 100-র উপরে এসএসসির স্টুডেন্ট আমার কাছে পড়ছে, এবং আমি সবার নামও জানি না, সম্ভব নয় মনে রাখা। এবং তারা যখন মাইক অন করে, মানে সিরিয়াসলি, মানে আমি লক্ষ্য করেছি বলেই বলছি, পাশের থেকে মা কিংবা কোলের থেকে বাচ্চা কাঁদার শব্দ হয়ে উঠে যায়, সঙ্গে সঙ্গে মাইকটা অফ করে দেয়। আমার কাছে একটি মেয়ে পড়ে, মেয়েটা একটি স্কুলে পড়ে এবং পড়ায়, সরি, এটা স্কুলে চাকরি করে, আর নেটের জন্য পড়ছে যাতে নেটে ক্র্যাক করতে পারে, অবভিয়াসলি ভালো। ও একটা স্কুলে চাকরি করার পরে ও শ্বশুর বাড়িতে যখন ও পড়তে বসে, তখন ওর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকজন কোনো না কোনো কাজে ওকে পাঠিয়ে দেয়, না হলে যেদিন যেদিন আমার পড়ানো থাকে বা আমার পড়া থাকে, মানে আমার ক্লাস থাকে, সেদিন সেদিন ওর বাড়িতে আত্মীয় আসবেই আসবে, ঠিক আছে। ইভেনচুয়াল কি মেয়েটা রান্না করতে করতে, রাতের খাবার বানাতে বানাতে, এই সেই করতে করতে ও আমার ক্লাস। তো এই বাজে সিচুয়েশন গুলোর মধ্যে আশা করি তোমরা নেই, ভালো সিচুয়েশনে আছো। ভগবান দিচ্ছে বলে তোমরা কিন্তু, মানে ঈশ্বর তোমাদেরকে ভালো সিচুয়েশনের মধ্যে রেখেছে বলে তোমরা ভালো সিচুয়েশনে আছো, কারণ ঈশ্বরের ইচ্ছা ছাড়া ওই গাছের একটা পাতাও পড়ে না, আমি বিশ্বাস করি, যদি এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। তো এইটা ইউটিলাইজ করো। কতদিন ইউটিলাইজ করতে পারবে জানো না, আমিও জানি না আমি আমার ভালো সময়টাকে কতদিন ইউটিলাইজ করতে পারবো। সুতরাং যতদিন আমাদের কাছে ভালো সময় আছে, অপরচুনিটি আছে কিছু করার, ততদিন ইউটিলাইজ করো। অপরচুনিটি একদিন কিন্তু শেষ হবে, এবং হবে, বললাম না, একসাথে দিন চলতে পারে না, যেমন ঠিক তেমন ভাবে একসাথে কিন্তু একটানা রাতও চলতে পারে না। আজকে আমাদের দিন চলছে ঠিকই, যারা ভালো সিচুয়েশনে আছো, আমি জানি না তোমরা ভালো না খারাপ সিচুয়েশনে আছো, কিন্তু একদিন কিন্তু আমাদের লাইফেও কিন্তু ওই খারাপ সিচুয়েশনটা আসবে, অর্থাৎ একদিন আমাদেরও কিন্তু রাত আসবে, ঠিক আছে। সুতরাং আজকে যখন আমরা দিনের আলোয় রয়েছে, অর্থাৎ ভালো জায়গায় রয়েছে, তখন আজকে আমরা আমাদের যা যা ইচ্ছা, যত আমাদের ক্যাপাবিলিটি আছে, সব আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি, সব, যাতে করে ওই খারাপ সময়টাতে আমরা এই ভালো সময়টার উপর ভর দিয়ে পার করে ফেলতে পারি। আশা করি বুঝতে পারছো। আর আগে বাবা মারা পয়সা জমায় কেন, ঠিক আছে, কেন? কারণ যাতে কোনো খারাপ সময় আসলে এই পয়সাটা দিয়ে তারা ওই সময়টা পার করতে পারে, এইটাই তো উদ্দেশ্য, এর বাইরে তো কোনো উদ্দেশ্য নেই। আমরা পয়সাটা পরে জমাবো, আপাতত আমরা এখন স্টুডেন্ট, আমরা নলেজ জমাই, আমরা জ্ঞান জমাই, ঠিক আছে। এই জ্ঞান কিন্তু তোমাদেরকে একটা দিন অনেকটা বড় জায়গায় বা অনেকটা বড় শীর্ষে নিয়ে দাঁড় করাবে, ঠিক আছে। আমাদের পয়সা জমানো উদ্দেশ্য না, আমাদের নলেজ গেইন করা বা নলেজ অ্যাকোয়ার করা উদ্দেশ্য। নেক্সট চলে আসছি, তাহলে এই যে রিফ্লেক্টিভ লেভেলের লার্নিং আউটকাম কি হচ্ছে, লার্নার্স ক্রিটিক্যালি অ্যানালিসিস ইনফরমেশন, ডেভেলপ নিউ ইনসাইট অ্যান্ড হ্যাপি নলেজ ক্রিয়েটিভলি অ্যান্ড এফেক্টিভলি। নেক্সট চলে আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ টিচিং।
এই যে এফেক্টিভ টিচিং তার ক্যারেক্টারিস্টিক্স কি বা তার মূল বৈশিষ্ট্য কি কি রয়েছে বা তার ফার্স্ট সেটা হচ্ছে ক্ল্যারিটি। ধরো তুমি পড়াতে তোমার পড়ানোর কোনো ক্ল্যারিটি নেই, স্টুডেন্ট বুঝতেই পারছে না তুমি কি পড়ালে, টিচিং অ্যাপটিটিউড পড়ালে না রিসার্চ অ্যাপটিটিউড পড়ালে নাকি কমিউনিকেশন পড়ে দিয়ে চলে গেলে। অর্থাৎ এই যে বোঝানোর ক্ষমতা বা এই যে ক্ল্যারিটি, এটা কিন্তু একজন টিচারের বা একটা টিচিং মাধ্যমের খুব গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন। অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা যেটা দেখি যে ক্লিয়ার কমিউনিকেশন অফ অবজেক্টিভস, ইনস্ট্রাকশনস অ্যান্ড কন্টেন্ট। নেক্সট চলে আসছি এঙ্গেজমেন্ট, অর্থাৎ কি অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ স্টুডেন্ট ইন দ্য লার্নিং প্রসেস। নেক্সট চলে আসছি অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে ফ্লেক্সিবিলিটি টু অ্যাড্রেস ডাইভার্স লার্নিং নিডস অ্যান্ড স্টাইল। নেক্সট চলে আসছে ফিডব্যাক। ফিডব্যাক বলতে কি বোঝানো হচ্ছে রেগুলার কনস্ট্রাকটিভ ফিডব্যাক টু গাইড স্টুডেন্ট প্রোগ্রেস। নেক্সট চলে আসছে প্যাশন। প্যাশন বলতে কি বোঝানো হচ্ছে enthusiasm for the subject matter and teaching itself. Enthusiasm for the subject matter and teaching itself. এই পুরো বিষয়টা কিন্তু আসছে প্যাশনের জন্য। নেক্সট আমরা আসছি কোথায় না প্রফেশনালিজম, অর্থাৎ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড এথিক্যাল কন্ডাক্ট। বেসিক রিকোয়ারমেন্ট ফর এফেক্টিভ টিচিং, অর্থাৎ এফেক্টিভ টিচিং এর বেসিক রিকোয়ারমেন্ট বা জরুরি বিষয়গুলো কি কি। ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে সাবজেক্ট নলেজ। দাঁড়াও তো মা, তোমার কি মাথাটা গেছে কি কিরকির কিরকির করে শব্দ করছে, এখানে পড়াতে পারছি না আমি, তখন থেকে একটা জায়গায় সব সমানে শব্দ হচ্ছে। শব্দ করছে আমি পড়াতে পারছি। হ্যাঁ তো বেসিক রিকোয়ারমেন্ট ফর এফেক্টিভ টিচিং, অর্থাৎ এফেক্টিভ টিচিং এর বেসিক রিকোয়ারমেন্ট কি কি। ফার্স্ট হচ্ছে সাবজেক্ট নলেজ, অর্থাৎ সাবজেক্ট নলেজ বলতে কি বোঝানো হচ্ছে না স্ট্রং গ্রাস, বিষয়ভিত্তিক জ্ঞান। একদমই তাই, বিষয়ভিত্তিক জ্ঞান। অর্থাৎ তোমার যে বিষয় হোক না কেন, ঠিক আছে, সেই বিষয়ের উপর যেন তোমার সেই ডেপথনেসটা থাকে বা নলেজটা থাকে। নেক্সট হচ্ছে পেডাগজিক্যাল স্কিল, এবং এই নলেজটা কিভাবে তৈরি হবে, তোমার বিষয়ের উপর নলেজটা কিভাবে তৈরি হবে। টিচিং যদি এফেক্টিভ হয় অটোমেটিক্যালি কিন্তু তোমার বিষয়ের উপর নলেজটা তৈরি হয়ে যাবে। নেক্সট চলে আসছে পেডাগজিক্যাল স্কিলস, অর্থাৎ প্রফিসিয়েন্সি ইন টিচিং মেথডস অ্যান্ড স্ট্র্যাটেজিস। নেক্সট চলে আসছে লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ ক্রিয়েটিং আ সেফ ইনক্লুসিভ অ্যান্ড কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর লার্নিং। ধরো তোমরা পড়ছো, ঠিক আছে, এই যে তোমার আমি এক্ষুনি আমি তোমাদেরকে পড়াচ্ছি, মা বাইরে শব্দ করছিল কেন, আমি বারণ করলাম কারণ আমার অসুবিধা হচ্ছে নলেজটা ডেলিভার করতে, সেই জন্য আমি বারণ করলাম। সুতরাং লার্নিং এনভায়রনমেন্ট বলো বা টিচিং এনভায়রনমেন্ট বলো, এটা কিন্তু খুব বড় ম্যাটার করে, ভীষণ ম্যাটার করে। ধরো এই মাঝে মাঝে বিকালবেলা বা সকালবেলা পড়ালে তোমাদের এই মাঝে একদিন ব্যাঙের শব্দ পাচ্ছিলে, কারণ আমার বাড়ির পাশে একটা প্লট ফাঁকা আছে, ওখানে জল জমে। বর্ষাকাল ব্যাঙের শব্দ পাচ্ছে, বর্ষাকাল শেষ হলেই ওখানে চলে আসবে ছেলেরা খেলতে, ঠিক আছে, এবার দুম দাম করে বল মারবে আর হ হ করে শব্দ করবে, ঠিক আছে। পড়ার এনভায়রনমেন্টটাই শেষ, অন্য ঘরে চলে যেতে হয় আমাকে, ঠিক আছে, কারণ এখানে বসে পড়ার মতন পরিস্থিতি থাকে না এতটাই, মানে যেহেতু চতুর্দিকে বাড়ি, এখানে ওই জায়গাটাই শুধু ফাঁকা আছে। এবার ওই একটা ফাঁকা জায়গা দিয়ে যদি শব্দ হয় তাহলে শব্দটা না অন্য বাড়িগুলোতে রিফ্লেক্ট হয়ে উপরে ওঠে সোজা। আর আমি দোতলাতে থাকি, একদম আমার ঘরের মধ্যে, মানে জানো মনে আমার আমার পাশে বসে শব্দ করছে, ঠিক আছে। অর্থাৎ ওখানে আমি পড়াশোনাও করতে পারি না, আমাকে অন্য রুমে যেতে হয় বিকজ অফ এই লার্নিং এনভায়রনমেন্ট, ঠিক আছে। নেক্সট চলে আসছে কোথায়, নেক্সট আসছি
অ্যাসেসমেন্ট টুলস, অর্থাৎ ইউজিং এ ভ্যারাইটি অফ অ্যাসেসমেন্ট মেথড টু মেজার স্টুডেন্ট লার্নিং। তাহলে স্টুডেন্ট যখন লার্ন করবে বা স্টুডেন্ট লার্নিং এর জন্য অনেক রকমের কিন্তু অ্যাসেসমেন্ট টুল ইউজ করা যেতে পারে। টুলস এবং টেকনিক কি তোমাদেরকে পড়িয়েছি। টুলস মানে যে বিষয়গুলো তুমি ইউজ করছো, সাপোজ তোমাদেরকে আমি আবারও পড়াবো, জাস্ট আমি বলে দিচ্ছি, পরীক্ষা নেব, তার জন্য তোমাদের আমি এখানে কোশ্চেন পেপার শো করালাম, ঠিক আছে। এই যে কোশ্চেন পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ টুলস, বাট যে মাধ্যমের মধ্যে দিয়ে তোমরাকে আমি মানে এভালুয়েট করছি, সেই মাধ্যমটাকে বলা হচ্ছে টেকনিক। নেক্সট চলে এসেছি ইনফ্রাস্ট্রাকচার মেটেরিয়ালস। ইনফ্রাস্ট্রাকচারাল মেটেরিয়ালস বলতে কি বোঝানো হয়? অ্যাভেলেবিলিটি অফ appropriate resource and materials to support learning. নেক্সট চলে আসছি টেকনোলজি ইন্টিগ্রেশন, অর্থাৎ effective use of technology to enhance teaching and learning experience। অর্থাৎ ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ মেটেরিয়ালসটা এবং আমি ওখান থেকে পড়ে পড়ে তোমাদেরকে বোঝাচ্ছি, এটা একটা। আর একটা হচ্ছে ধরো পুরো বিষয়টা আমি শো করালামই না, একদম স্টপ প্রেজেন্টেশন, আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি, কোনটা বেশি এফেক্টিভ হবে বলো? ম্যাম যখন পিপিটি প্রেজেন্ট করছেন তখন ওটা এফেক্টিভ হবে, আর এইভাবে এফেক্টিভ হচ্ছে না। বাকিদের কি একই মত? হ্যাঁ ম্যাম, তাই তো বলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। অর্থাৎ এই যে টেকনোলজিক্যাল ইউজটা বা এই যে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনটা কিসের ক্ষেত্রে? না লার্নিং এর ক্ষেত্রেও এফেক্টিভ, আবার টিচিং এর ক্ষেত্রেও এফেক্টিভ। আমি পরপর পয়েন্টগুলো দেখে দেখে তোমাদেরকে পরপর সিস্টেমেটিক্যালি সিকোয়েন্সের সঙ্গে সঙ্গে বোঝাতে পারছি। এখন আমি যদি র্যান্ডামলি বোঝাই তাহলে পরপর হবে না। হ্যাঁ আমি সবটাই বোঝাবো, আমি সবটা বোঝাবো, কিন্তু হয়তো পরপর হবে না, সেখানে হয়তো একটা নলেজের ক্ষেত্রে গ্যাপিং থেকে যেতে পারে। নেক্সট তোমার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটা পরীক্ষায় আসে, লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট। দেখো এখানে আমরা মূল যে বিষয়টা দেখবো যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার is crucial for designing effective educational experience. These characteristics can be categorized into academic, social, emotional, and cognitive domains along with individual difference. First হচ্ছে adolescent learner. adolescent learner বলতে কি বোঝানো হয় তোমরা আমাকে কেউ বলবে? এখানে অনেকে বিএড ফিএড করছো, adolescent learner বলতে কি বোঝানো হয়? নর্মালি অ্যাডোলেসেন্স বলতে তো এই বয়ঃসন্ধি কালটাকে বোঝানো হয়, তো মানে যার মানে ম্যাম যিনি একটু বলো। বল 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 ম্যাম উৎসব বল। বয়ঃসন্ধিকালে আমরা যেটা ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়ি, যত আমাদের বয়স বাড়ে আমাদের মানে পড়ানোর বিষয়টা বা পড়ার যে বিষয়টা পড়বো ওটা কিন্তু পরিবর্তন হয়। আমাদের বোঝার জন্য বা আমাদের পড়ার জন্য বিষয়টাও চেঞ্জ হয়। যেটা আমরা ক্লাস 1-এ পড়লাম সেটা আমরা ক্লাস 5-6-এ একই বিষয় পড়বো না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে একই বিষয় থাকবে কিন্তু একটু বিস্তারিত। এটাই হচ্ছে এই বিষয়টার। লার্নার মানে শিক্ষার্থী, সবার আগে এটা বুঝতে হবে। হ্যাঁ, তারপর তুমি কি বলছিলে বলো। হ্যাঁ ম্যাম, আমি ওটাই বলছিলাম, মানে বয়ঃসন্ধিকালের মানে শিক্ষার্থীর ব্যাপারটাই আমি বলতে চাচ্ছিলাম। উৎসব বললো এই টপিকের ব্যাপারটা, যেগুলো আমরা 1-এ পড়বো সেটা 4-এ আমরা পড়বো না, বা পড়লেও সেটা বিস্তারিত ভাবে পড়বো। আর আমি যেটা বললাম সেটা মানে তুমিই বললে দিদি, যে শিক্ষার্থী রিলেটেড যে ব্যাপারটা, সেটা আমি ওটাই বলতে চাচ্ছিলাম। এক্স্যাক্টলি, সবার আগে তো প্রশ্ন দেখতে হবে, তাই না উৎসব? আমি শিখিয়ে দেবো আস্তে আস্তে, আসলে উৎসব নতুন তো। এই যে অ্যাডোলেসেন্ট লার্নার মানেই শিক্ষার্থী। ধরো আমি একজন লার্নার, এই ক্ষেত্রে হয়তো নয়, এই ক্ষেত্রে হয়তো আমি তোমাদেরকে টিচিং করাচ্ছি, কিন্তু আলটিমেটলি কিন্তু আমি একজন লার্নার, তুমি একজন লার্নার, ঠিক আছে, সবাই আমরা এখানে লার্নার, আমরা এখানে সবাই শিক্ষার্থী, কিন্তু আমরা সবাই অ্যাডাল্ট লার্নার। যখন আমরা ক্লাস 11-12-এ পড়তাম তখন ছিলাম আমরা অ্যাডোলেসেন্ট লার্নার। একটু মনে করে দেখো তো,
আমরা যখন 11-12 পড়তাম তখন আমাদের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স বা কোন কোন বৈশিষ্ট্যগুলো ছিল, আমরা কিন্তু সবাই এই পজিশনটার মধ্য দিয়ে পেরিয়ে এসছে। সুতরাং বইয়ে রয়েছে বা নোটসে রয়েছে তাই আমি পড়বো বা তোমাদেরকে পড়াবো বা তোমরা সেইটা বুঝবে, এইখান ধারণা থেকে বেরিয়ে এসো। ওই যে বললাম আমাদের লাইফ লং লার্নিং করতে হবে, লাইফের এক্সপিরিয়েন্স গুলোকে অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার খাতায়, পরীক্ষার পড়াগুলোকে অ্যাপ্লাই করতে হবে লাইফে, তবেই তুমি গেনার, আদারওয়াইজ নট। আদারওয়াইজ তোমার ওই কিছুক্ষণ আগে বোঝালাম যে রেজাল্ট দিয়ে কিন্তু কিছু হবে না, আবারও বলছি রেজাল্ট ডাজ নট ম্যাটার। এবং অনেক বড় বড় মানুষের সাথে কথা বলেছি, তাদেরও সেম মতামত, রেজাল্ট ডাজ নট ম্যাটার। এই যে কষ্ট করে নেট পাচ্ছ না, তোমার যদি আলটিমেট নলেজ বিল্ড না হয় এই নেটটাও কোনো কাজে লাগবে না। আই এম সিরিয়াস এই বিষয়ে, এবং আমি খুব ভেবেচিন্তে এই কথাগুলো বলছি। তাহলে আমরা যখন ধরো 11-12 ছিলাম তখন আমাদের মধ্যে ফার্স্ট যে বিষয়টা হতো সেটা হচ্ছে কিউরিসিটি। অর্থাৎ বাবা মা কোনো বিষয় বলে ওটা করবি না, তখন আমাদের মধ্যে মনে হতো ধুর কি বলছে করবি না, করে দেখি তো কি হয়। অর্থাৎ অ্যাডোলেসেন্ট আর ন্যাচারালি কিউরিয়াস, এটা কিন্তু তাদের ন্যাচারাল একটা ক্যারেক্টারিস্টিক্স, এমন নয় যে ওই ছেলেটা বাদর বা ওই মেয়েটা বাদরি। এবং eager to explore new ideas and concept, অর্থাৎ এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে একটা মোটো থাকে বা একটা ঝোঁক থাকে কিসের না, নতুন নতুন কনসেপ্ট বা নতুন নতুন বিষয় এক্সপ্লোর করার। আমরা যখন আজকে আমরা সবাই এখানে কম বেশি এখন অ্যাডাল্ট লার্নার, কেউ আর অ্যাডোলেসেন্ট লার্নার নই। আমরা এখন একটা জায়গায় স্থিতিশীল হয়েছি। কিন্তু যখন আমরা ছোট ছিলাম, মনে করে দেখো তো, মাস্টার যদি এক পড়া বারবার দিত বিভৎস রাগ হতো, আমার তো হতো যে একই জিনিস বারবার পড়াচ্ছে, ভালো লাগে না, ঠিক আছে? বিকজ ওই নতুন নতুন আইডিয়া এবং কনসেপ্ট কিন্তু তখন আমরা এক্সপ্লোর করতে চাইতাম, কারণ ওটা আমাদের একটা ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়তো। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আমরা তখন কল্পনার জগতে ভাসতাম, বুঝলে? দেখবে ওই সময় সেই ছেলেরা বিশেষ করে সেই কলার উঁচু করে, ঠিক আছে, এরম করতে করতে দেবের মতন যায়, ঠিক আছে, আর মেয়েগুলো কোয়েল আর শুভশ্রীর মতন সেজে গুজে একেবারে সে আলাদাই ব্যাপার স্যাপার। কারণ আমরা কল্পনার জগতে ভাসতাম, আমরা নিজেদেরকে ছেলেগুলো দেব আর মেয়েগুলো ওই কোয়েল শুভশ্রী নিজেদেরকে ওই ভাবতো আর কি, যে যার যেটা আর কি যে যার ফ্যান আর কি। মানে এটা সত্যি, মানে এটা মানতে হবে, এবং তোমরা কেউ হেসে উড়িয়ে দিতে পারো না, তোমরাও কিন্তু এই সিচুয়েশনের মধ্যে দিয়ে এসছো, আই এম শিওর। বিকজ ম্যাম এখন মনে হয় ম্যাম ওগুলো পুরো পাগলামো ছিল। হ্যাঁ, কারণ এখন তুমি অ্যাডাল্ট লার্নার, বিকজ তোমার এটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ছিল। দে বিগিন টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ক্রিটিক্যালি। এইটা দিয়ে প্রশ্ন আসে যে হিরো অ্যান্ড শিল্প, অর্থাৎ তোমার মধ্যে এই যে হিরো হিরো ভাব, এটা কোন লার্নারের মধ্যে রয়েছে? পরীক্ষাতেই প্রশ্ন আসে, নেটের ক্ষেত্রে বহুবার এসছে এই প্রশ্নটা, বহুবার। যদি নেটের প্রশ্ন খোঁজো সব মিলিয়ে 50টা সেটে তুমি এই প্রশ্নটা পাবে। এটা কিন্তু এই অ্যাডোলেসেন্ট লার্নারের ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট হচ্ছে লার্নিং পারফরমেন্স। Performance for interactive and engaging learning methods such as group work and hands-on activity. অর্থাৎ এই যে লার্নিং পারফরমেন্স, তার মধ্যে আমরা দেখছি যে পারফরমেন্স ফর ইন্টারেক্টিভ অ্যান্ড এনকারেজিং লার্নিং মেথড such as group work and hand-on activity-র উপর কিন্তু ডিপেন্ড করছে। তুমি গ্রুপ ওয়ার্ক করতে তখন পছন্দ করতে, বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করতে, স্কিল বেসড যে কোনো হাতে কলমের কাজটা তোমার ভাল লাগতো। হ্যাঁ, এরকম যদি কেউ বলতো ওই টাইমে যে একটা উপন্যাস পড়তো, বাবা জীবনে কোনোদিন মানে খুব কম ছেলে মেয়ে যে লাইব্রেরি থেকে উপন্যাসের বই বার করে ওই ক্লাস 11-12 পড়েছে, খুব কম। সেটা হয়তো 1000-এ 1টা পাবে, পড়েছে আছে, কিন্তু সেটা 1000-এ 1টা পাবে, পড়বেই না, ওই ধৈর্যটাই তখন তাদের মধ্যে থাকবে না। কিন্তু আজকে আমরা অ্যাডাল্ট লার্নারে হয়ে আমরা কতগুলো উপন্যাস পড়েছি আমরা নিজেরাই জানি না। যেটা মনে হয় এটা ভালো আমরা পড়ে ফেলি এবং খুব অনায়াসেই পড়ে ফেলি,
কারণ ওই যে বললাম এখন আমরা অনেক স্থিতিশীল হয়েছি। নেক্সট আমরা আসছি কোথায়, যে সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই যে জায়গাটা তোমরা দেখলে পুরোটা কিন্তু একটা অ্যাডোলেসেন্ট লার্নারের একাডেমিক ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু এবার আমরা চলে আসছি একাডেমিক লার্নারের সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স। কি কি সোশ্যাল ক্যারেক্টারিস্টিক্স একটা অ্যাডোলেসেন্ট লার্নারের আছে? ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে পিয়ার ইনফ্লুয়েন্স, অর্থাৎ পিয়ার্স হ্যাভ এ significant impact on their behavior, attitude and self-esteem. এই সময় ছেলেমেয়েরা বা লার্নাররা বন্ধুদের উপর খুব গুরুত্ব দেয়। বন্ধু যাচ্ছে না মানে আজকে ক্লাসে স্কুলে আমিও যাবো না, বন্ধু পড়তে যাচ্ছে না মানে ধুর আমিও পড়তে যাবো না, বন্ধু চল একটু বিরিয়ানি খেয়ে আসি, বন্ধু চল একটু অমুক জায়গা থেকে ঘুরে আসি। অর্থাৎ এই যে পিয়ার ইনফ্লুয়েন্সটা কিন্তু সব থেকে বেশি দেখা যায় এই অ্যাডোলেসেন্ট লার্নারদের ক্ষেত্রে বা এই বয়সটাতে। নেক্সট চলে আসছি সোশ্যাল আইডেন্টিটি। ছেলেমেয়েরা এই সময় একটা ক্রাইসিসে ভোগে, কি না সোশ্যাল আইডেন্টিটি ক্রাইসিসে। ছেলেমেয়েরা মনে করে বা শিক্ষার্থীরা মনে করে আমরা বড় হয়ে গেছি, বাবা মা তো জানে যে সে ভাই ছোটই আছে, ঠিক আছে, ছেলেমেয়েরা বলে এই আমি এখন বড় হয়ে গেছি, তাও আমার পিছন পিছন ঘুরছো কেন, এত কিসের, আমি এখন বড় হয়ে গেছি। এই যে সোশ্যাল, এটা হয় কিন্তু এটা হচ্ছে সোশ্যাল আইডেন্টিটি। অর্থাৎ adolescents are forming their social identity and many exhibit of strong desire to acceptance and belonging. নেক্সট চলে আসছে কমিউনিকেশন, অর্থাৎ they develop more sophisticated communication skills and enjoy social interaction. নেক্সট চলে আসছে ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স। ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি আছে? ফার্স্ট হচ্ছে ইমোশনাল ইন্টেন্সিটি, অর্থাৎ adolescent experience, that is the emotions and mood swing due to hormonal change. বয়স সন্ধি প্রথমেই তোমরা বললে, অর্থাৎ এই সময় কিন্তু হরমোনাল চেঞ্জ হচ্ছে বারবার করে, ছেলেদের গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ ওই সময় হচ্ছে কিন্তু সবকিছু, মেয়েদের ক্ষেত্রেও বহু চেঞ্জেস আসছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মধ্যে একটা মুডের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ মুড সুইং হচ্ছে, এই ভালো এই খারাপ, কারোর প্রতি অতিরিক্ত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, কারোর প্রতি প্রচন্ড বেশি রেগে যাচ্ছে, বিকজ অফ ইমোশনাল ইন্টেন্সিটি। নেক্সট চলে আসছি সেলফ কনসেপ্ট। সেলফ কনসেপ্ট বলতে বোঝানো হচ্ছে দে আর ডেভেলপিং এ সেন্স অফ সেলফ অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি, অফটেন লিডিং টু সেলফ রিফ্লেকশন অ্যান্ড সামটাইমস সেলফ ডাউট। নেক্সট চলে আসছি ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ there is a growing desire for autonomy and independence from parents and authority figures. Next চলে আসি cognitive characteristics. Cognitive characteristics এর মধ্যে কি কি আছে? Cognitive characteristics এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে cognitive development, অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা দেখছি development of higher order thinking skills such as analysis, synthesis and evaluation. মেটাকগনিশন, অর্থাৎ এর মধ্যে আমরা দেখছি ইনক্রিজিং অ্যাবিলিটি টু রিফ্লেক্ট অন দেয়ার ওন থিঙ্কিং অ্যান্ড লার্নিং প্রসেস। নেক্সট প্রবলেম সলভিং, অর্থাৎ এনহান্স প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাট মে স্টিল নিড গাইডেন্স ইন কমপ্লেক্স সিচুয়েশন। অর্থাৎ এই যে কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্স, ফার্স্ট যে কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্ট অফ হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস সাচ অ্যাজ অ্যানালাইসিস, সিনথেসিস, এভালুয়েশন। এই সময় স্টুডেন্টরা তাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা কিন্তু অনেক বেশি হয়, অর্থাৎ তারা ভাবতে শেখে, নতুন নতুন জিনিস শিখতে শেখে, নতুন বিষয়গুলোকে এক্সপ্লোর করতে শেখে, যার ফলে মেটাকগনিশন অর্থাৎ ইনক্রিজিং অ্যাবিলিটি টু রিফ্লেক্ট অন দেয়ার ওন থিঙ্কিং অ্যান্ড লার্নিং প্রসেস। তাদের যে নিজস্ব থিঙ্কিং লার্নিং প্রসেস তো আছে, প্রত্যেকটা স্টুডেন্টেরই আছে, তারা সেটা নিজেরাই কিন্তু ইনক্রিজ করতে শিখে যায়। তার আগে পর্যন্তও কিন্তু তারা জানতো না, ক্লাস 8-9 পর্যন্ত কিন্তু তাদের বাবা মারাই করে দিয়েছে, বাট ক্লাস 9-11, ক্লাস 10-11-12 এখানে কিন্তু ছেলেমেয়েরা নিজেরা করছে। নেক্সট চলে আসছে প্রবলেম সলভিং, অর্থাৎ এনহান্সড
problem solving ability but may still need guidance in complex situation. অর্থাৎ এখানে তোমাদের একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি আছে, বাট তারা একটা গাইডেন্স বা কমপ্লেক্স সিচুয়েশনে কিন্তু একটা গাইড কেউ থাকে বা কেউ যেন গাইড করে, সেই সিচুয়েশনটা কিন্তু তারা চায়। দেখো এই যে অ্যাডোলেসেন্ট লার্নার, এরা বলছে আমরা পারি, কিন্তু বিপদে পড়লে সেই বাড়িতেই মামা করতে করতে চলে আসে, বাবা করতে করতে চলে আসে, বিকজ অফ প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাট দে নিডস গাইডেন্স ইন কমপ্লেক্স সিচুয়েশন। ঠিক আছে, তো এই যতটুকু জিনিস পড়লে, অর্থাৎ আজকে আমরা যদি সিলেবাসটাতে একবার চলে যাই, দাঁড়াও এক সেকেন্ড, আমরা যদি আরেকবার সিলেবাসটাতে চলে যাই তাহলে আমরা দেখব এই জায়গাটা। দেখো তোমরা কনসেপ্ট পড়েছো, টিচিং এর অবজেক্টিভ পড়েছো, লেভেল অফ টিচিং পড়েছো, তার মধ্যে মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং, রিফ্লেক্টিভ লেভেল আছে, তাদের ক্যারেক্টারিস্টিক্স পড়েছো এবং তাদের রিকোয়ারমেন্ট পড়েছো। লার্নার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে মানে একটা ইউনিট কিন্তু তোমাদের শেষ করে দিয়েছি। লার্নার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এই পর্যন্ত হয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট। ঠিক আছে, এরপরে অ্যাডাল্ট লার্নার আছে, এবং তাদের এই ভাগগুলো সব পড়ে নিয়েছো তোমরা, একাডেমিক, সোশ্যাল, ইমোশনাল, কগনিটিভ। ঠিক অ্যাডাল্ট লার্নারেরও এই ভাগগুলো পড়বে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তাদের পড়বে, অর্থাৎ অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্টের কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে সেটা নেক্সট যেদিন পড়বে সেদিন পড়বে। তো আজকে এই যে জায়গাটা, অর্থাৎ টিচিং এর কনসেপ্ট তোমরা বুঝলে, টিচিং এর অবজেক্টিভ তোমরা বুঝলে, তাদের লেভেল অফ টিচিং গুলো বুঝলে, ক্যারেক্টারিস্টিক্স এন্ড বেসিক রিকোয়ারমেন্ট গুলো বুঝলে, এবং সেই সঙ্গে অ্যাডোলেসেন্টটা বুঝলে। এখানে কি তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে? ম্যাম আমার কোনো প্রশ্ন নেই, বুঝতে পেরেছি। বাকিদের? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। এইবার বুঝতে পেরেছি। তাহলে বুঝতে পেরেছো। তো তাহলে যখন বুঝতে পেরেছো, তখন টিচিং তো একটা শব্দ, এই টিচিং বলতে তোমরা কি বুঝেছো বলো? এই ধরো প্রায় 1 ঘন্টা 15 মিনিট তোমাদের সঙ্গে থাকলাম, এই 1 ঘন্টা 15 মিনিটে টিচিং মোটামুটি যা বোঝার বুঝলে। আমার প্রশ্ন, এই 1 ঘন্টা 15 মিনিটে আমি যা বলেছি সেই বিষয়টা প্রত্যেককে বলতে হবে। 1 থেকে 2 মিনিটে তোমরা একটু আমাকে বলো যে কি বুঝলে। ফার্স্ট বলো, অঙ্কিতা দেওয়ান। অঙ্কিতা বলো। হ্যাঁ ম্যাম বলছি। ম্যাম আমার নাম অন্তিকা। হ্যাঁ অন্তিকা, সরি, বলো অন্তিকা। হ্যাঁ ম্যাম, টিচিংটা সম্পর্কে যেটুকু বুঝলাম, যে টিচিংটা হচ্ছে একটা লাইফ লং প্রসেস। এর মধ্যে আমরা অনেক ভাগের মধ্যে দিয়ে যাই, যেমন আমরা অ্যাডোলেসেন্স লার্নার, তারপর অ্যাডাল্ট লার্নার। মানে টিচিংটা হচ্ছে লিমিটলেস, এটুকু আমি বুঝলাম। এর মধ্যে অনেক ক্যারেক্টারিস্টিক আছে, একটু অবজেক্টিভস আছে। ম্যাম এটুকুই বুঝলাম। আচ্ছা, তুমি কি নতুন অন্তিকা? ম্যাম নতুন বলতে আপনার রিসার্চের ক্লাস থেকে আমি না শেষের থেকে ঢুকেছি, মানে ওই 3-4টে ক্লাস পেয়েছি এরকম কি। আচ্ছা, অসীম বলো। অসীম। ম্যাম আমি মধুরিমা, আমি দাদুর অ্যাকাউন্টটা থেকে হ্যাঁ অন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ম্যাম টিচিং তো যেটা অন্তিকা বললো যে আমরা ছোট থেকে শেখাটা শুরু করি, মানে সেইটা আমাদের সারা জীবনই প্রসেস ভর চলতে থাকে। আর টিচিং মানে আগে যেরকম একটা প্রসেস ছিল যে একতরফা হবে, সেটা এখন আর নেই। এখন সেটা লার্নার বেসড টিচিং হয়ে গেছে, মানে ওই একতরফা
আমি টিচ করে যাচ্ছি, আমি পড়াচ্ছি, সেটাই হচ্ছে, আর স্টুডেন্টরা গিলছে, সেই জিনিসটা এখন আর নেই। এখন আমরা টিচিং বলতে ওই আলোচনা করা ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিই। আমরা কোনো বিষয়টাকে পড়াবো বলার থেকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা বেশি জোর দিই। আর এই টিচিং এর মধ্যে সবকিছুই পড়বে, আই মিন কোয়েশ্চেনিং, তারপর ফিডব্যাক, আলোচনা, কোনো কিছুকে সুন্দর করে ব্যাখ্যা করা, স্টুডেন্টদের কি বক্তব্য শোনা, সবটাই। বেশ, চলো দীপ বলো। দীপ। ম্যাম, টিচিং হচ্ছে আমাদের জীবনের যে একটা পরম্পরিত রূপক। আমরা টিচিং মানে শিক্ষা নেবো কেন, শিক্ষা আমাদের কিসের জন্য দরকার, মানে শিক্ষা যে ভিত, যে আমাদের জীবনের মধ্যে একটা মেরুদণ্ড, যেটার মাধ্যমে ছোট থেকে বড় মানে যে বয়সন্ধি কাল, অর্থাৎ একদম 1 থেকে যারা মাস্টার ডিগ্রি পর্যন্ত, তার থেকেও বেশি একদম বিশ্ববিদ্যালয় থেকে ছাপিয়ে রিসার্চ পর্যন্ত যে আমাদের দরকার। শিক্ষা হচ্ছে যে মূল মানে সমাজ গড়ার মূল কারিগর, দণ্ড যাকে বলতে গেলে, যাকে ভিত্তি করেই সমাজ দাঁড়িয়ে আছে। শিক্ষায় যে প্রকৃতপক্ষে একটা মানে নতুন দিশার যে আলোক সূর্য যাকে বলে, মানে শিক্ষাই হচ্ছে যে প্রকৃত যে মূল, সেটাই মানে আমরা জানতে পারছি। আর শিক্ষার দ্বারাই মানুষকে চিনতে পারে। আর শিক্ষায় জীবনের মাপকাঠি এবং নলেজ যে জ্ঞান, মানে জ্ঞানের যে জ্ঞান যেটা আছে সেটা শিক্ষার দ্বারা, এবং শিক্ষাটা পাই কার দ্বারা, আমরা পেয়েছি আমাদের স্যারদের কাছে, এবং স্যারেরা তার স্যারদের কাছে পেয়েছে, এবং তাদের থেকে যে তাদের দ্বারা যে শিক্ষার যে প্রবাহমানতা, গতি, সেটাই টিচিং এর মূল উৎস আমার মতে, সেটা বলে। বেশ, আচ্ছা ইরাবতী বলো। আচ্ছা দীপ, তুমি কি নতুন? দীপ। হ্যাঁ ম্যাম, নতুন। হ্যাঁ ম্যাম, আমি প্রথম ক্লাস করছি। আপনার আজকে প্রথম ক্লাস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই 29 তারিখে যুক্ত হয়েছি গ্রুপে। আপনার আচ্ছা 29শে জুন ম্যাম। আচ্ছা, ইরাবতী বল। হ্যাঁ ম্যাম, টিচিং একটা কনসেপ্ট যেটা নলেজ, এক্সপিরিয়েন্স, তারপর মানে এগুলোর ওপর ডিপেন্ড করে। আর সাধারণত টিচিং এর কয়েকটা অবজেক্টিভ আছে, যেমন স্কিল, নলেজ, তারপর ক্রিটিক্যাল থিঙ্কিং, আর এছাড়া 3টে লেভেল আছে টিচিং এর: মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আর একটা লেভেল, মেমোরি লেভেলটা হচ্ছে মেমোরি লেভেলটা হচ্ছে টিচার কেন্দ্রিক, আর আন্ডারস্ট্যান্ডিং লেভেল হচ্ছে টিচার স্টুডেন্ট উভয় পক্ষেই মানে যুক্ত থাকতে হয় আর কি। আর রিফ্লেক্টিভ লেভেলটা হচ্ছে শুধুমাত্র, না ভুল বললাম, মেমোরি লেভেলটা হচ্ছে না 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 রিফ্লেক্টিভ লেভেলটা হচ্ছে স্টুডেন্ট কেন্দ্রিক। আর এছাড়া ওই অ্যাডোলেন্স লার্নিং এর ব্যাপারটা ম্যাম এইটুকুই বুঝেছি। আচ্ছা ইরাবতী, নতুন তুমি? হ্যাঁ ম্যাম। বেশ, কবে থেকে? আজকে প্রথম। আচ্ছা বেশ। আচ্ছা মনোরিতা বল। হ্যাঁ ম্যাম, টিচিং মানে হচ্ছে ওই বয়সন্ধিকাল, যেটা মানে ছোট থেকে আমরা যা শিখেছি মাস্টার ডিগ্রি অবধি পুরো বিষয়টাই টিচিংয়ের মধ্যে পড়ে। টিচিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন নলেজ গেইন করতে পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, বিভিন্ন বিষয়কে খুব ডিপলি মানে বিস্তারিতভাবে জানতে পারি, এবং এর মধ্যে বিভিন্ন ভাগ আছে এবং বিভিন্ন মেথড আছে। সেই মেথডগুলোর মাধ্যমে আরও বেশি মানে ভালো করে সেই টিচিংটাকে আমরা মানে বুঝতে পারি বা অন্য কাউকে ডেলিভার করতে পারি। ম্যাম আর একটা পয়েন্ট বলছিলাম, এবং এই টিচিং হচ্ছে এমন একটা জিনিস যেটা শিক্ষার্থী এবং শিক্ষকের মাঝে যে মধুর সম্পর্ক গড়ে দেয়, এই টিচিংই আসল তার প্রকৃতপক্ষ মূল, এটা আমার মনে বলে। গুড। আচ্ছা মনোরিতা, তুমি কি নতুন? হ্যাঁ ম্যাম, আমি আপনার ক্লাস প্রথম করছি আজকে।
দিদি বাকিরা তো বললোই যে টিচিং এর কতগুলো ওই মানে অ্যাসপেক্টস থাকে, যেমন শেখা বা মানে অন্যান্য অনেক কিছুই অনেকে বললো। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটা একটা সিস্টেমেটিক প্রসেস, যেটাতে একজন শিক্ষক মানে শিক্ষার্থীদের মধ্যে নিজে যা জানেন সেটা তো দিচ্ছেই। আর আরেকটা বিষয় আমার মনে হয় যে টিচার মানে টিচিং প্রসেসটা শুধুমাত্র মানে ক্লাসরুমের মধ্যে আবদ্ধ এরকম নয়, মানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হতে পারে বা অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোর মধ্য দিয়েও এটা হয়। আর হচ্ছে বাকিগুলো তো বললোই মোটামুটি সকলে, মানে আমার আলটিমেট মনে হয় যে এটা একটা টোটালি হচ্ছে সিস্টেমেটিক একটা প্রসেস। বেশ, বাকিরা? শুভ্রা বলো, কি বুঝলে? ম্যাম সবাই তো বেশিরভাগটা বলে দিল, আর আমি যেটুকু বুঝেছি সেই অনুযায়ী বলছি। টিচিং হচ্ছে একটা পদ্ধতি, যেটা হচ্ছে একটা হলো শিক্ষাদানের মাধ্যম, যেখানে শিক্ষার্থীরা অনেক কিছু জ্ঞান অর্জন করে, তাদের ভিতর অনেক তথ্য পৌঁছে দেওয়া হয়। এবার তাদের শেখার ক্ষেত্রে বিভিন্ন মনোভাবও এখানে পরিবর্তন হয়। ম্যাম আমি এর বাইরে আর কিছু বলতে পারবো না। বেশ, তাহলে আলটিমেটলি বিষয় হলো আমরা টিচিং এর মূল যে সার, অর্থাৎ যে যেটাকে আমরা কি বলবো, নির্যাস, ঠিক আছে, অর্থাৎ এই নির্যাসটুকু আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সুতরাং হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আমি সমরেশ স্যারকে একটা বইয়ের লিংক পাঠিয়েছি, আবারও বলছি, যারা পুরনো কিনেছো তারা কিনেছো, যারা নতুন তাদের জন্য। বইটা আমার কোনো আত্মীয়ের কোম্পানির নয়, ঠিক আছে, সুতরাং প্রমোটিং এর কোনো ব্যাপার নেই, কিন্তু তোমাদের লাগবে বলে আমি লিঙ্কটা পাঠিয়েছি। তোমাদের কাজ হচ্ছে ওই বইটা কেনা, ঠিক আছে, না অনেকে মনে করেছে প্রমোট করছি, তোমাদের কাজ হচ্ছে ওই বইটা কেনা, ঠিক আছে, কিনে ওই বইটাতে দেখবে সালের প্রশ্ন রয়েছে, ওই সালের প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, কি করতে হবে না অ্যানালিসিস করতে হবে। কিভাবে অ্যানালিসিস করবে? সালের প্রশ্নগুলি উত্তর দেওয়া রয়েছে এবং সেই উত্তরটা কেন হবে সেটা ওই বইতেই এক্সপ্লেন করা। অন্যান্য বইগুলোতে শুধু উত্তর দেওয়া, কিন্তু এই বইতে এক্সপ্লেন করা হয়েছে। অন্য বইয়ের সঙ্গে এই বইয়ের ডিফারেন্সটা হচ্ছে এইটা, সেই জন্যই পাঠানো। এর সঙ্গে যে কাজটা তোমরা করবে, আরো 3টে অপশন, অর্থাৎ একটা প্রশ্ন 4টে অপশন থাকে, তাহলে একটা অপশন এক্সপ্লেন করা রয়েছে, কিন্তু আরো 3টে অপশন রয়েছে, যে 3টে অপশন সম্বন্ধে তোমরা জানো না। একটা খাতা নেবে, গতদিনও বলেছি আবারও বলছি, যে খাতাতে শুধু কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালিসিস হবে, সেই খাতাতে ওই যে 3টে অপশন তোমরা জানো না, প্রথমে 2022 সালে দিলে 1 নম্বর প্রশ্ন এ অপশন, সি অপশন, ডি অপশন, যদি বি অপশন উত্তর হয় তাহলে বি অপশন রাখলে, বাট যদি এ সি ডি উত্তর না হয় তাহলে সেই এ সম্বন্ধে লিখলে এ অপশনের মধ্যে এ অপশনটা বলতে কি বোঝানো হচ্ছে, সি অপশনটা বলতে কি বোঝানো হচ্ছে, ডি অপশনটা বলতে কি বোঝানো হচ্ছে। এইবার তোমরা বলতে পারো, নতুনদের জন্য বলছি, পুরনোরা তোমরা জানোই, যে এইটা আমরা কিভাবে পাবো, যে এই অপশনগুলো সম্বন্ধে আপনি লিখতে বলছেন। তোমাদের কাছে সবার কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোন ছাড়া তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারতে না, বা যে কোনো একটা মাল্টিমিডিয়া কিছু আছে, হয় ল্যাপটপ, নাই কম্পিউটার, নাই স্মার্টফোন, কিছু না কিছু আছে, এবং ইন্টারনেট কানেকশনও আছে, এ বিষয়ে আমি নিশ্চিত, ঠিক আছে। গুগল আছে, সবকিছু আছে, যখন সেই সঙ্গে গুগলে ডিরেক্টলি যাবে, গিয়ে ওই শব্দটা শুধু লিখবে, লিখে সার্চ করবে, দেখবে দিয়ে দেবে ওটা বলতে কি বোঝানো হচ্ছে, সেই শব্দটা পড়বে, পড়ে বুঝবে, বুঝে তুমি তোমার ওখানে নিজের মতন করে লিখবে। 1 নম্বর প্রশ্ন গেল, 2 নম্বর প্রশ্ন গেল, 3 নম্বর প্রশ্ন গেল, সপ্তাহে 2টো করে সেট করবে। সপ্তাহে কটা করে সেট? 2টো করে সেট, অর্থাৎ 2টো করে সালের প্রশ্ন এরকম ভাবে তৈরি করতে হবে প্রত্যেক সপ্তাহে, এবং সেটা আমাকে সাবমিট করতে হবে। যদি তোমরা সাবমিট করতে না পারো তাহলে তুমি যতই টাকা দাও, যতই পয়সা দিয়ে ভর্তি হও না কেন, আমি কিন্তু ক্লাসে অ্যাডমিট করাবো না, মানে করাবো না। আমি কিন্তু একটু স্ট্রিক্ট, ঠিক আছে, কারণ ফেল করলে তোমরাই বলবো ওই ম্যামের কাছে পড়েছিলাম, আমি ফেল করে গেছি, ক্লাস করতে পারিনি, ভালো পড়ায়নি। কিন্তু এটা একবারও বলবে না ম্যাম যা যা বলেছিল সমস্ত নিয়ম আমি মানিনি। আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, পড়ানোর উপরে, আমি আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করেই স্টেটমেন্টটা তোমাদের দিচ্ছি।
যদি আমি এটা আবারও বলছি, গত ক্লাসেও বলেছি, আবারও বলছি, আমাকে কাজ জমা না দিলে আমার ফোন নাম্বার নোটের মধ্যে পেয়ে যাবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই। তোমাকে কিন্তু আমি নিজের নাম লিখে কাজটা জমা দেবে, তোমাকে কিন্তু আমি এখানে জয়েন করাবো না ক্লাসে, তোমরা গ্রুপে থাকতেই পারো। এবং আমি এটা সমরেশ স্যারের সাথে কথা বলে নেবো যে এটা আমার বিষয়, আমি কাজ দিয়েছিলাম, ওরা কাজ করেনি, সেই জন্য আমি ক্লাসে জয়েন করাইনি, এটা আমি মনে করেছি করাবো না মানে করাবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিষয়। তাতে যদি আমার 2জন স্টুডেন্ট পড়ে, আমি সেই 2জন স্টুডেন্টকে পড়াবো এবং ওই 2জনকেই নেট পাস করাবো, জেআরএফ পাওয়াবো। আমার 10 জন বা 15 জন বা 100 জনের দরকার নেই। এটা আমি ওই 100 জনের ক্লাসেও বলি, 200 জনের ক্লাসেও বলি, 10 জনের ক্লাসেও বলি, 2 জনের ক্লাসেও বলি। আমি একজন স্টুডেন্টকে নিয়েও ক্লাস করিয়েছি, আমি 150 জন স্টুডেন্টের মধ্যেও ক্লাস করিয়েছি। সুতরাং এক্সপেরিয়েন্স আমার 0 থেকে অনেক কিছুই আছে। ফলত তোমরা যদি মনে করো আমি ক্লাস করবো না, করো না, নো প্রবলেম, আমার অন্তত কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সুতরাং এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আজকে কি বার? বৃহস্পতিবার। এই সপ্তাহটা আমি ছেড়ে দিচ্ছি, সামনের সপ্তাহটাও আমি ছেড়ে দিচ্ছি, অর্থাৎ এই সপ্তাহ ছাড়ছি, সামনের সপ্তাহ ছাড়ছি। সামনের সোমবার মানে এই সোমবার 7 তারিখ পড়ছে সম্ভবত, তার পরের সোমবার যেটা, এই পরের সোমবার পর্যন্ত আমি কিচ্ছু বলবো না। তার মধ্যে একটা সপ্তাহের বেশি, প্রায় 10 দিনের কাছাকাছি সময় দিলাম বইটা কেনার। বইয়ের দাম বেশি না। বইয়ের দাম কত নিয়েছিল শুভ্রা? 273 টাকা নিয়েছিলাম, ওরকম দাম আর কি। তো হ্যাঁ ম্যাম 300-র মধ্যে হয়ে যাবে। 273 টাকা আশা করি তোমাদের কাছে খুব বড় ম্যাটার হবে না, ঠিক আছে? তো এই টাকাটা দিয়ে বইটা কিনে নিও। যদি কারোর কাছে খুব বাড়িতে প্রবলেম থাকে, ওই যে বললাম নোটের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমাকে ফোন করো, সমরেশ স্যারকে বলারও দরকার নেই, আমি টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওই টাকাটা দিয়ে বইটা কিনবে। আর যদি মনে করো নিজের কাছে আছে, দ্যাটস গুড, কিন্তু বইটা কিনতে হবে, ঠিক আছে? সে যে করে হোক। এবং ওই বইটা কেনার পর যেটা করবে যে প্রত্যেক সপ্তাহে 2টো করে সেট ওরকম ভাবে বানাবে, বানিয়ে পাঠাতে হবে। যদি না পাঠাতে পারো তাহলে সেই সপ্তাহে আমি দেখে দেখে অ্যাডমিট করাবো। তাতে যদি 2জনকে আমি অ্যাডমিট করাই, ওই 2জনকেই আমি পড়াবো। বলে রাখি, নো ক্লাস রেকর্ডিং। যারা ক্লাস করবে আমি তাদেরকেই দেখে দেখে শুধু ক্লাস রেকর্ডিং পাঠাবো। হ্যাঁ, প্রবলেম হতে পারে, যেমন আজকে আমি ক্লাস রেকর্ড করছি, তার কারণ অনেকের বিএড এর পরীক্ষা আছে, সেই জন্য আমি ক্লাস রেকর্ড করছি। এখন তোমরা ঘুরতে যাচ্ছ, ফিরতে যাচ্ছ, এখানে যাচ্ছ, সেখানে যাচ্ছ, আর ক্লাস রেকর্ড চাইছো, এটা কিন্তু হবে না। এবং ক্লাস রেকর্ড দ্যাট ইজ নট ট্রুথফুল। খুব বিপদের সময় ঠিক আছে, কিন্তু কেউ যদি মনে করে আমি ক্লাস রেকর্ড শুনেই নেট পাস করবো, জেআরএফ পাবো, আরে আমি আর কি পড়াই? আমার থেকে অনেক ভালো ভালো রেকর্ড আছে, ইউটিউবে সার্চ করো, তাহলে ওখান থেকে পড়ে নেবে। ক্লাস রেকর্ড শোনার আমার রেকর্ড দেওয়া দরকার নেই। ক্লাস রেকর্ড তাদেরকেই দেবো যারা ক্লাস করবে। বলো ঈশানী, কিছু বলছিল, বলো। ম্যাম বলছি যে আপনি বললেন না যে গুগল থেকে ওইটা দেখবো, দেখে ওটা নিজের ভাষায় লিখবো, তো ওটা কি বাংলায় লিখবো না ইংরেজিতে লিখতে হবে? যা খুশি, তুমি যাতে কমফোর্টেবল। ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ ইজ নট ব্যারিয়ার। আচ্ছা, মানে মোট কথা ওইখানে যা লেখা আছে সেটা হুবহু ঢুকে দেবো না, তাই তো? না, তুমি বুঝবে, তোমাকে আমি বুঝতে বলেছি। আমাদের পেপার 1 দ্যাট ইজ পেপার 1 নট মেমোরি লেভেল লার্নিং। তুমি যদি পেপার 1 এ মেমোরি লেভেল লার্নিং আর আন্ডারস্ট্যান্ডিং লেভেল লার্নিং কিন্তু তোমরা বুঝেছো, আজকেই পড়িয়েছি। পেপার 1 এ যদি মেমোরি ঢোকাও, ঠিক আছে, তাহলে আমি বলবো পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝতেই পারবে না কোনো শব্দবর্ণ কি রয়েছে। পেপার 1 পুরোটাই কিন্তু 99% কি 95% জায়গায় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল, 5% আছে মেমোরি লেভেল। কোনটা আমি বলেও দেবো, ঠিক আছে? যেই জায়গাটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। বলো উৎসব, বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম আপনি বলছিলেন যে প্র্যাকটিস করতে প্র্যাকটিস সেট গুলো সালের প্রশ্ন আর কি। তো আমি বলছিলাম যে যেগুলো আপনি ক্লাসে মানে করাবেন, যে টপিক গুলো, শুধু সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করব তো? না 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 না, না গোটা সেটটা জুড়ে প্র্যাকটিস করব? ধরে না হলে বুঝতে পারবে না। ধরো কিন্তু ম্যাম সেট জুড়ে করলে তো মানে অনেক বিষয় তো আমাদের বা যারা নতুন আর কি আমাদের কাছে শুধু তো খুব একটা পরিষ্কার নয়, তো সেটা কি করে করব আর কি, সেটাই বুঝতে পারছি না। ওখানে তোমাকে তো প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে না, তোমাকে ওখানে উত্তর দেওয়া থাকবে। আচ্ছা। এবং সেই উত্তরটা কেন, ওই উত্তরটা ধরো তুমি উৎসব, কেন তুমি উৎসব, তার এক্সপ্লানেশনও করা থাকবে,
ঠিক আছে? ওকে এবং ওকে এর ওকে বাইরেও আরো 3টে অপশন থাকবে, যে 3টে অপশনের কোনো এক্সপ্লেনেশন দেওয়া থাকবে না, কিন্তু ওখানে অপশন 3টে থাকবে যে অপশন 3টেকে রিজেক্ট করা হয়েছে। তোমাদের কাজ হচ্ছে ওই 3টে অপশনকে তুলে নিয়ে আসা। মানে 3টে অপশন কেন উত্তর হলো না এই ব্যাপারটাকে আমাকে ডিসকাশন করতে হবে, তাই তো ম্যাম? এক্স্যাক্টলি, কেন উত্তর হলো না এবং এই 3টে অপশন বলতে কি বোঝানো হচ্ছে, এটা বলতে কি বোঝানো হচ্ছে, কারণ আজকের অপশনগুলো কিন্তু কালকের কোশ্চেন, এটা এনটিএ নেটের ট্রেন্ডস। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে বইটা কিনলে আমি সবকিছু আর কি বুঝতে পেরে যাব। এক্স্যাক্টলি। ওকে বলো। ওকে ওকে ম্যাম বলছি কোশ্চেন অ্যান্সার তো ঠিক আছে, কিন্তু ওই ডাটা ইন্টারপ্রিটেশন, রিজনিং এই মানে এগুলো কি করব? এগুলো তো পারি না। আমি ওইটাই বলতে যাচ্ছি। ওই জায়গাটা বাদ হ্যাঁ, রাখবে। আমিও ওই আমিও এই জায়গাটা মানে আমি এটাই বলতে যাচ্ছিলাম আর কি। ওই জায়গাটা বাদ রাখবে। ডাটা ইন্টারপ্রিটেশন, রিজনিং এর অপশন কোনো কাজে লাগবে না, ঠিক আছে? ওই জায়গাটা ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, এই জায়গাগুলো বাদ রাখবে। আচ্ছা, খুব ভালো একটা জায়গা মনে করেছো, এই জায়গাগুলো বাদ রাখবে, ঠিক আছে? আর বাদ বাকি গুলো ম্যাম বলছি, তাহলে আমি আগের বার আপনাকে যেটা পাঠিয়েছিলাম সেটা তো আমি ওই মানে দেখে হ্যাঁ কনসেপ্টটা বুঝেছিলাম পড়ে, বাট ওটা হুবহুই লিখেছিলাম, তার মানে ওটা ভুল করে মানে ভুল হয়েছিল ওই প্রসেসটা, আমি তো মানে আমার। বুঝতে পারিনি তুমি হুবহু লিখেছিলে, তাহলে তোমাকে তখনই আমি বারণ করে দিতাম। হুবহু দেখো, তুমি হুবহু লিখতেই পারো, কিন্তু তোমাকে দরকার, আমার কাছে কথা হচ্ছে তুমি বুঝতে পারছো তো? লেখাটা কিন্তু তোমার উদ্দেশ্য নয়, বোঝাটা কিন্তু তোমার উদ্দেশ্য। আমি তোমাদেরকে হ্যাঁ লিখছি ম্যাম, কেন? হ্যাঁ হ্যাঁ বুঝেই লিখেছি, মানে যেখান থেকে যতটুকু নেওয়ার দরকার বা যতটুকু। তাহলে ঠিক আছে। আমার তোমাদেরকে লেখাচ্ছি কেন, যাতে পরবর্তীকালে খাতাটা খুললে ইনফরমেশনটা তোমরা পাও। আজকে যদি শুধু পড়তে বলি তোমরা ভুলে যাবে, আমি জানি, কারণ এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমিও এসেছি। আমার একটা বড় খাতা আছে কোশ্চেন অ্যান্সারিং এর, যার মধ্যে যে কোশ্চেনগুলো দেওয়া, এখনো সালের যত পরীক্ষায় হোক না কেন তার বাইরে প্রশ্ন আসবে না, আসবে না মানে আসবে না, ঠিক আছে? চলো।